তারা আমাদের ভার্সিটির ফাংশন দেখে খুবই আনন্দিত হয়। মধু এদিক ওদিক তাকাচ্ছিল আর দেখছিল। হঠাৎ চোখ পড়ল একদিকে। আমার এক বান্ধবী আমাকে জড়িয়ে ধরেছে। এটা দেখে মধুর খুব রাগ হয় এবং অনেক কষ্ট পায়। সেখান থেকে সে সোজা বাসায় চলে আসে। বাসায় আসার পর সে ভাবে, হিমেল এত খারাপ, ও বাহিরে মেয়েদের জড়িয়ে ধরে। ছি ছি হিমেল, আমি কখনো এসব ভাবিনি। এসব ভাবতে ভাবতে চেয়ে দেখি আমার চোখে জল চলে এসেছে। কিন্তু কেন আমার চোখে জল আসলো কেন? না না, এ হতে পারে না। আমি হিমেলকে নিয়ে এত ভাবিই বা কেন? ও তো জাস্ট আমার টিচার। ও বাহিরে যা কিছুই করে না কেন, আমার কি? কিন্তু মেয়েটা কে হতে পারে? ও তো বললো ওর প্রেমিকা নেই। ওই মেয়ে যদি ওর প্রেমিকা হয় তাহলে আমি এটা মেনে নিতে পারবো না। আমি ওকে মেরে ফেলবো। থুর, কি ভাবি আমি? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? আমার ওকে কি ভালোবাসা উচিত হবে? ভালোবাসা বলে কয়ে আসে না, হঠাৎ চলে আসে। আমি এখন কি করব? আমি যদি ওকে বলি আর ও যদি রাগ করে চলে যায়? এসব ভাবছে আর রাগ হচ্ছে শুধু এই মেয়ের জন্য। পরদিন বিকালে মধু পড়তে আসলো। এখন প্রতিদিন খুব সেজেগুজে আসে। আমি এর আগামাতা কিছুই বুঝি না, হয়তো এমনিতেই হবে। পড়া শেষ করে যখন মধু চলে যাবে তখন আমি ডাক দিলাম, মধু। জি বলেন। এই নাও, এটা বাসায় নিয়ে খুলবে। আচ্ছা। মধু ভেবে পাচ্ছে না কি হবে এই খামের ভিতর। লাভ লেটার? তাহলে কি হিমেলও আমায় ভালোবাসে? ইয়াহু, আমার লাইন ক্লিয়ার। আমাকে আর কষ্ট করতে হবে না। বাসায় মধু তার রুমে আসলো। যখনই খুলতে যাবে তখন, আপামনি খেতে আসেন, আঙ্কেল আর ভাইয়া আপনার জন্য অপেক্ষা করছেন। আসছি। খাওয়া দাওয়া শেষ করে মধু নিজের দরজা লক করলো। আহ, কি আনন্দ! হিমেল আমাকে লাভ লেটার দিছে। আমি কালকেই ওকে হ্যাঁ বলে দেব আর আপন করে নেব। আই লাভ ইউ হিমেল। আস্তে আস্তে খামের মুখ খুলল। মধু যখনই খামের মুখ খুলল এবং ভেতরে যা দেখতে পেল তা দেখে সে অবাক। সে ভাবতেই পারিনি এমন হবে। ভেতরে দেখে যে 5,000 টাকা আর একটি চিরকুট। আপনার কাজ ভেঙেছিলাম তাই আপনার কাজের টাকা দিয়ে দিলাম। টাকা দিতে কিছুটা দেরি হয়ে গেছে তাই সরি। চিরকুটটা দেখে মধুর সেই লেভেলে রাগ উঠেছে। ওই হাদারাম, আমি কি টাকা খুঁজেছি বাসায় আসার পর থেকে? ওই দিন না হয় রাগের মাথায় বলেছিলাম টাকার কথা, তাই বলে কি দিয়ে দেবে? আর আমার বাবা কি টাকা কম আছে যে আমি গাড়ির কাচ লাগাতে অন্যের কাছ থেকে টাকা নিব? মন চাচ্ছে এখন কি যে করি ওকে। ঠক ঠক ঠক, মধু আমার দরজায় নক করছে। আমি ঘুমে। ঠক 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 ঠক, এই অসময়ে কে এলো ঝামেলা করতে? রাত প্রায় 2টোর কাছাকাছি। কে? আমি। আমি কে? এই দরজা খুলো তো। আমাদের বাসায় মানুষ কয়জন? বাবা আর আমি, আর মেয়ে মানুষ শুধু আমি। এখন মেয়ে কণ্ঠ শুনেও বলছো কে? দরজা খোলো। এত রাতে ও কেন? আর ওর কথা শুনে বুঝতে পারছি মধু এখন অন ফায়ারে আছে। আল্লাহ জানে কি হবে। লাইট অন করে ভয়ে ভয়ে দরজা খুললাম। কি ব্যাপার, এত রাতে কেন? আমাকে এত রাতে আনতে তুমি বাধ্য করলে, তাই না এসে পারলাম না। আচ্ছা বসো। তোর বসার গোষ্ঠী ষষ্ঠী পুজো করি। এত রাখছো কেন? রাখছি কি আর সাধে? আমাকে তুমি টাকা দিলে কেন? তুমি তো টাকা পাইতে তাই দিলাম। একদিন রাগ করে বলেছিলাম তাই বলে দিতে হবে? তুমি বাসায় আসার পর থেকে একদিন ওকে বলেছিলাম তুমি টাকা দাও। আসলে আমি কারো ঋণ থাকা পছন্দ করি না। কিরে মা, এত রাতে তোমরা ঝগড়া করছো কেন? আঙ্কেল শুনুন। তুমি থামো তো। আব্বু ও আমাদের বাসায় আসার আগে একদিন ভুল করে আমাদের গাড়ির কাজ ভেঙেছিল। এখন ও এর টাকা দিতে, তাই ঝগড়া করছি। বাবা, তুমি ঠিক করোনি। আঙ্কেল আমি আর এরকম করব না, কারো গাড়িতে ঢিল মারবো না। আরে তোমাকে ঢিল মারার কথা কে বলেছে? তুমি যে টাকা দিয়েছো সেটা উচিত হয়নি। আমি তোমাকে পরিবারের একজন সদস্য মানি, আর তুমি টাকা দিবে তা হতে পারে? আব্বু তুমি যাও তো, আমি দেখছি। আচ্ছা, তুমি যা বুঝো করো, তাড়াতাড়ি ঘুমাইও। বলে উনি চলে গেলেন। এই নাও কি? টাকা যা তুমি দিয়েছিলে। না, আমি নিতে পারবো না। আচ্ছা এক কাজ করো, এই টাকা তুমি রাখো আর আমাকে তোমার পছন্দ মতো কিছু গিফট দিয়ে দিও। এই বলে হাতের মধ্যে টাকা গুজে দিয়ে চলে গেল। আমি তো এখন মাইনকার চিপায় পড়ে গেছি। আমায় যদি বলতো কান ধরে 100 বার উঠবস করতে,
তাহলে আমি নির্দ্বিধায় করতাম, কিন্তু পছন্দ মতো ইম্পসিবল। কারণ আমি আজ পর্যন্ত যা কিছু কিনেছি কারো পছন্দ হয়নি। দোকানে প্রথমে পছন্দ হয়, যেই বাসায় এসে দেখি কেল্লাফতে, তখন পস্তাতে থাকি এটা আমি কেন কিনলাম। আজ মধু বলছে তাকে তার পছন্দ মতো কিছু গিফট করব। এখন আমি কি করব? প্রথমত আমি পছন্দ মতো কিছু কিনতে পারি না, তার উপর মেয়ে মানুষের পছন্দ হবে। এই মেয়ে জাতির কিছু পছন্দ হতে হলে অনেক সময়ের দরকার। একবার কলেজ থাকতে আমার এক বান্ধবীর সাথে ওর একটি ড্রেস কিনতে গিয়েছিলাম। বিশ্বাস করেন ভাই, 2টায় গিয়েছিলাম আর ফিরছিলাম 6টায়। এরপর থেকে শপথ নিয়েছিলাম মেয়ে মানুষের সাথে কখনো কিছু কিনতে যাব না। একটি কথা ভেবে দেখুন, ওরা অনেক আইটেম দেখার পরও ওদের চয়েস করতে এত সময় যায়, আর আমি একটি কিছু আনবো আর পছন্দ হয়ে যাবে, তা তো কখনো সম্ভব নয়। পরদিন বিকালে আল্লাহর নাম নিয়ে একটি শপিং মলে প্রবেশ করলাম। কি নেওয়া যায় এখনো ঠিক করতে পারছি না। দেখি একটি শাড়ি নিয়ে নেই। একটি শাড়ির দোকানে গেলাম। ভাই একটি ভালো মানের শাড়ি দেখান তো। দোকানদার কয়েক কালারের শাড়ি দিল, কিন্তু আমার একটি কালো রঙের শাড়ি চয়েস হলো। এই শাড়ি নিয়ে বাসায় ফিরলাম। যখনই বাসায় ঢুকতে যাব তখনই মনে পড়লো এটা আমি কি ধরনের শাড়ি কিনলাম। পরলে মনে হবে যেন ও কারো শোক সবাই শ্রদ্ধা জানাতে কালো রঙের শাড়ি পরে আসছে। দূর, যা হবার হবে, এটা দিয়ে দিব। কই আমার গিফট আনছো? হ্যাঁ, এই নাও। আমি সোজা রুমে চলে আসলাম। বিকালে মধু পড়তে আসলো। মধু আমার দেওয়া শাড়ি পরেছে। আমি তো অবাক, ভাবছিলাম মধু আমার দেওয়া শাড়ি দেখেই ফেলে দিবে, কিন্তু এখন দেখি পুরো উল্টো, সে আমার শাড়ি পরেছে। কেমন লাগছে আমাকে? তার আগে বলো, শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? অপছন্দের কোনো কিছু পরা আমার অভ্যাস নেই। তার মানে পছন্দ হয়েছে। হুম। আর তোমাকেও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আচ্ছা, এখন পড়ো, অনেক গল্প হলো। সামনে তোমার টেস্ট এক্সাম, এখন থেকে মন দিয়ে লেখাপড়া করো। তারপর মধুকে পড়িয়ে বিদায় করলাম। রাতে শুয়ে আছি, হঠাৎ ফোন বাজতে শুরু করলো। যেই নাম্বারটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আরে, এ তো সিমরানের ফোন। ভয় ভয়ে রিসিভ করলাম। আই কুত্তা, কই তুই? কি মেরে বাবা, ফোন দিয়ে বলে কুত্তা? জি আপু, আমি সিলেট আছি। আই, আমি তোর কোন জন্মের আপু লাগি? আমারে আপু বলিস? আপু, ভুল হয়ে গেছে, আর বলবো না আপু। আবার আপু? সরি। ঠিক আছে, আর শোন, আমিও সিলেট আছি, আমার সাথে দেখা কর এক্ষুনি। কি, তুই সিলেট? আচ্ছা, দেখা করব। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বুঝলেন না তো? ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সিমরান। বেস্ট ফ্রেন্ড হলে কি হবে, জমের সাথে ওর সরাসরি কন্ট্যাক্ট আছে, সব সময় দৌড়ের উপর রাখে। বিকেলে রেডি হয়ে বের হয়ে ওর সাথে দেখা করতে এলাম। হাই, কেমন আছিস তুই? তুই হাই তোর কাছে রাখ, আগে বল তুই এখানে আমাকে না জানিয়ে আসলি কেন? বলে আমাকে মারতে লাগলো। সরি রে, আমি কাউকে জানাইনি। তারপর ওর সাথে অনেক গল্প করলাম আর ঘুরলাম। আচ্ছা, আজ অনেক ঘুরলাম, এখন চাই। ওকে, যাই। বলে সিমরান আমাকে জড়িয়ে ধরলো। আমিও ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ দেখি মধু কান্না কান্না চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। মধু, মধু। ও কিছু না বলে চলে গেল। কিরে, মেয়েটা তোকে দেখে কান্না করলো কেন? জানি না রে। আমাকে লুকোচ্ছিস? শোন, স্কুল কলেজে থাকতে আমার কারণে তোর কখনো প্রেম কপালে জুটেনি। সবাইকে বলতাম আমি তোর গার্লফ্রেন্ড। আর কারো সাহস আছে তোর সাথে প্রেম করার? কি? কিন্তু আজ আর নয়। আমার মনে হয় মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে। আমি ওর সাথে কথা বলবো। আরে কি সব বকছিস? মেয়েটা আমার স্টুডেন্ট, ও কেন আমাকে ভালোবাসতে যাবে? আর আমি কেন ওকে ভালোবাসবো? আর টিচার স্টুডেন্টের প্রেম কখনো সম্ভব নয়। তুই কি ভুলে গেছিস আমার বাবা মার কথা? ওরাই তো টিচার স্টুডেন্ট ছিল। আচ্ছা, পরে কথা বলবো। এদিকে মধু ভাবছে, ও আমাকে ধোকা দিল। ও বলল ওর কোনো গার্লফ্রেন্ড নাই, তাই আমি ওকে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছি। দিন রাত শুধু তাকে নিয়ে ভাবছি। কি করব এখন? আমার মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু ও তো বলল ওর বেস্ট ফ্রেন্ড আছে। ওতেও তো পারে এই মেয়ে ওর বেস্ট ফ্রেন্ড। না, ওকে একবার এই ব্যাপারে কথা বলে দেখব। বিকেলে আমি বাসায় এসে আরামসে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে চা খাচ্ছি, এমন সময় মধু আসলো। ওর চোখ মুখ লাল হয়ে আছে, মনে হয় অনেক কান্না করছে আর রেগে আছে।
কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? আমাকে যেমনই লাগুক, আগে বল তোর সাথে মেয়েটা কে ছিল? কোন মেয়েটা? আহা, এখন সাধু সাজছে। পার্কে যেই মেয়েটার সাথে চিপকা চিপকি করছিলে ওই মেয়েটা কে ছিল? আরে ও আমার বেস্ট গার্লফ্রেন্ড সিমরান। বেস্ট ফ্রেন্ড বলে কি জড়িয়ে ধরতে হবে? আরে ও এমনই, স্কুল কলেজে থাকতে ওর কারণে কোনো মেয়ে আমার সাথে প্রেম করতে পারেনি। সবাইকেও বলতো আমি তার বয়ফ্রেন্ড। তাহলে তো ওকে একটা ধন্যবাদ দিতে হয়। কেন তুমি ওকে ধন্যবাদ দিবে? আমার তোকে মারতে ইচ্ছে করছে। ওর জন্যই তো আজ তুমি সিঙ্গেল, আর আমি তোমাকে পেয়ে যাচ্ছি। কিছু বললে? না, কিছু না। আজ পড়তে আসবে না? পড়বো না, আজ তোমার সাথে আমাকে ঘুরতে হবে। এই না না, রাতে আমি কারোর সাথে ঘুরতে পারবো না। যদি তুমি আমাকে নিয়ে না ঘুরো তাহলে আমি আব্বুকে বলবো তুমি আমাকে মারছো। এই না না, আমি রাজি, চলো। তারপর আমি আর মধু রাত 10টা পর্যন্ত ঘুরলাম। কিছুদিন পর আমার এক্সাম শুরু হলো। আমাকে সকাল সকাল বাসা থেকে বের হতে হয়। অন্যদিন আমি 8টায় ঘুম থেকে উঠি, আজ 5:30টায় উঠলাম। নামাজ শেষ করে কিছু পড়া দেখে 7টার দিকে বাসা থেকে বের হয়ে ভার্সিটিতে গেলাম পরীক্ষা দিতে। এই সময় আঙ্কেল আর মধু দুইজনই ঘুমে। আমি তাদের ডিস্টার্ব করলাম না, তাই হোটেলে কিছু নাস্তা করে নিলাম। আমি বাইরে তেমন খাওয়া হয় না, আর এখন খেতে ইচ্ছে করে না। দুপুরে বাসায় আসার পর মধু আমাকে বলল, আজ এত সকালে কই গেছিলে? আর ফোন বন্ধ কেন? জানো কত চিন্তা হচ্ছিল তোমার জন্য। আসলে আমার পরীক্ষা শুরু হয়েছে, তাই সকালে যেতে হয়। তাহলে আমাকে বলে গেল না কেন? আসলে তুমি ঘুমিয়েছিলে তো, তাই ডাকলাম না। আসো, খাবার দিচ্ছি তোমাকে। আমি খেয়ে এসেছি। মিথ্যে বলে লাভ নেই, আমি জানি তুমি খাওনি। আমি আর কিছু বললাম না, এমনি খিদে লেগেছে, তাই চুপচাপ খেতে গেলাম। পরদিন যথাসময় উঠে পড়ছি। এমন সময় দরজায় ঠক ঠক ঠক। দরজা খুলে আমি তো অবাক। আরে তুমি এত সকালে? হ্যাঁ আমি। হাতে কি? খাবার। আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছি। তুমি খাবার রান্না করতে গেলে কেন? আর তুমি আমার জন্য খামোখা কষ্ট করতে যাবে না? এখন থেকে আমি প্রতিদিন উঠবো আর তোমার জন্য খাবার রান্না করব। এই বলে সে আমার হাতে খাবারের বাটি দিয়ে চলে গেল। এই শোনো, শোনো তো, কে শুনে কার কথা চলে গেল? ও আমার এত কেয়ার করে কেন? ও কি আমাকে ভালোবাসে? না, এটা কখনো সম্ভব নয়। আঙ্কেল আমাকে নিজের ছেলের মতো দেখেন। উনি আমাকে পরিবারের সদস্য মানেন। আমি উনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এভাবে চলে গেল সব পরীক্ষা। মধু প্রতিদিন সকালে আমার জন্য খাবার এনে দেয়, আমার খুব কেয়ার করে। পরীক্ষা শেষ হওয়ার পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় আসতে আঙ্কেল বলল, কি ব্যাপার ইমেল, আজ এত দেরি করে বাসায় ফিরলে কেন? সরি আঙ্কেল, আসলে পরীক্ষা শেষ হয়েছে, তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল। ঠিক আছে, আর এমন করো না। তারপর আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মধু খাবার নিয়ে আসলো। আজ এত দেরি করলে কেন? আর এত ফোন দিলাম ধরলে না কেন? কই দেখি তো। ফোন বের করে দেখি মধুর 50টা ফোন। সরি, ফোনটা সাইলেন্ট মোডে ছিল। আর আমি তো বন্ধুদের সাথে খেয়ে এসেছি। তোমার সাথে খাবো বলে আমি খাইনি। তুমি না খেলে আমি কিন্তু খাবো না। আচ্ছা, সামান্য খাবো কিন্তু। তারপরও একটি প্লেটে খাবার দিতে লাগলো। কি ব্যাপার, তুমি খাবে না? হ্যাঁ খাবো, তবে এক প্লেটে। হ্যাঁ। তারপর দুজন খেতে বসলাম। মধু খাবার হাতে নিয়ে হাত আমার দিকে দিচ্ছে। কি ব্যাপার, মধু খেতে হলে হাত তো ওর মুখে নিতে হবে। এ কি, ও আমার মুখের দিকে হাত আনছে কেন? হ্যাঁ করো। কি হলো, হা করো। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, প্লিজ হা করো। তারপর আমি হা করলাম। ও আমাকে খাইয়ে দিল। তারপর মধু বলল, কি, আমাকে খাইয়ে দিবে না? আমাকে খাইয়ে দিল, আর আমি যদি না দেই তাহলে ইজ্জতের একটা ব্যাপার স্যাপার আছে না, তাই আমি মধুকে খাইয়ে দিতে লাগলাম। আউচ, কামড় দিলে কেন? সরি সরি। মধু প্লেট নিয়ে গেল। কিছুক্ষণ পর আবার আসলো। কি হলো, এত রাতে আবার আসলে কেন? আঙ্কেল দেখলে কি মনে করবে?
না, দেখবে না। আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। তারপর মধু যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি যা ভয় পাইছি তাই হলো। আমি কি করে যে বলি তোমাকে, বলতেও সাহস পাচ্ছি না, আবার না বলেও পারছি না। এই কথাটি বলার জন্য আমি ছটফট করছি। আসলে আপনার সাথে থাকতে থাকতে কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি। খাইতে গেলে তোমাকে দেখি, বসতে গেলে তোমাকে দেখি, সব জায়গায় শুধু তুমি আর তুমি। আমার হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে শুধু তুমিই আছো। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো, এই সবকিছু তোমার আবেগ, আর এই সম্পর্ক কখনো সম্ভব নয়। আঙ্কেলের বিশ্বাস আমি কখনো ভাঙতে পারবো না। যদি তুমি আমাকে না ভালোবাসো তাহলে আমি মরে যাব। তোমাকে ছাড়া এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? প্লিজ পাগলামি করো না। তুমি হয়তো আমার রাগ সম্পর্কে জানো না। আমি একবার যা বলি তা আদায় করেই ছাড়ি। আচ্ছা, আমাকে ভাবতে হবে। আমাকে কিছু সময় দাও। ঠিক আছে, কাল সকালে আমাকে হ্যাঁ উত্তর দিবে। এই বলে মধু চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে রয়েছি। কি করব ভেবে পাচ্ছি না। আঙ্কেলের কোনো ছেলে নাই বলে আমাকে ছেলে মনে করে, আমাকে তার পরিবারের সদস্য বানিয়েছেন। আর এখন যদি রিনি শুনেন আমি তার মেয়ের সাথে, না, এটা কখনো হতে পারে না। আমি আঙ্কেলের বিশ্বাস কখনো ভাঙতে পারবো না। আর এখানে থাকলে সেটা কখনো সম্ভব হবে না। মধু যেইভাবে শুরু করছে তাতে আমিও দুর্বল হয়ে পড়ছি। আমি কেন, যে কেউ মধুকে পছন্দ করবে। আর আমি কোনো মহাপুরুষ নই যে আমি নিজেকে সংযত রাখতে পারবো। আমি কাল সকালেই চলে যাব। এখানে থাকতে পারবো না। আজ আর না ঘুমিয়ে সবকিছু প্যাক করলাম। কাল সকালে মধু ঘুম থেকে ওঠার আগেই চলে যেতে হবে। যথারীতি সকালে উঠে বাসা থেকে বের হচ্ছি। অমন সময় আঙ্কেল বলল, কি ব্যাপার, এত সকালে কই যাচ্ছ? মধু আপনাকে বলেনি পরীক্ষা শেষ হয়েছে, এখন ভার্সিটি বন্ধ, তাই একটু বাসায় যাচ্ছি। বাসায় যাচ্ছ ভালো কথা, সাথে এত কাপড় চোপড় কেন? এখন মধুর এক্সাম শেষ আর আমার ভার্সিটি বন্ধ, তাই মাসখানেক বাড়িতে থাকবো। আচ্ছা, সাবধানে যাও, আর গিয়ে ফোন দিও। জি আঙ্কেল। মন চাচ্ছে না বাসা ছেড়ে যাই। সবাইকে কেমন আপন মনে হচ্ছে এদের সাথে রক্তের সম্পর্ক। চলে যেতে ইচ্ছে করছে না, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আরে তুমি কাঁদছো কেন? আসলে আঙ্কেল, আপনাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তাই কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি চলে আসবে। তুমি বাসায় না থাকলে আমাদের কারো ভালো লাগে না। তারপর বাসে করে নিজ গ্রামে চলে আসলাম। ভার্সিটি খুললে চুপি চুপি ক্লাস করে চলে আসব, যাতে মধু দেখতে না পাই। এদিকে মধু ঘুম থেকে উঠে নাচতে নাচতে আমার দরজার সামনে গেল। ঠক ঠক। ও দরজা খুলছে না কেন? আবার ধাক্কা দিতে দরজা খুলে গেল। রুমের দিকে চাইতেই মধু অবাক হয়ে গেল। রুমে আমার জিনিসপত্র কিছুই নেই। টেবিলের উপর একটি সাদা কাগজ পড়ে আছে, আর সেটাতে লেখা আছে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমি এখানে কিছুদিন থাকলে হয়তো আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়তাম, তাই চলে গেছি। পারলে ক্ষমা করে দিও। মধু এই চিঠি পড়ে জোরে একটি চিৎকার দিল। চিৎকার শুনে তাড়াতাড়ি আঙ্কেল আসলেন। কি হয়েছে মা, চিৎকার দিলি কেন? বাবা, ও চলে গেছে। না রে মা, ও বাসায় গেছে, আবার চলে আসবে। না বাবা, ও আর আসবে না। কেন আসবে না? তারপর মধু তার বাবাকে সবকিছু বলল। মা, ও তোকে মনে হয় ভালোবাসে না, তাই চলে গেছে। তুই ওকে ভুলে যা। না বাবা, এটা কখনো সম্ভব নয়। আমি যদি হিমেলকে না পাই তাহলে মরে যাব। আঙ্কেলের তার মেয়ের স্বভাব সম্পর্কে খুব ভালো করে জানা আছে। মধু যাই বলে তাই করে। আচ্ছা, ওকে ফোন দে তো। বাবা, ওর ফোন বন্ধ। আচ্ছা, তুই নাস্তা কর, ও ফোন অন করুক, তারপর আমি কথা বলে দেখবো। না বাবা, যতক্ষণ পর্যন্ত আমি হিমেলের সাথে কথা না বলছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। দেখ মা, পাগলামি করিস না, তুই খাবার খা, আমার লক্ষ্মী মা। আব্বু, তুমি আমার ভালোবাসাকে পাগলামি বলছো? মা, তুই খাবার খা, আমি কথা দিচ্ছি হিমেলকে তোর কাছে এনে দিব। সত্যি বলছো তো? সত্যি। ঠিক আছে, এই ব্রেকফাস্ট করছি। এরপর যদি হিমেলকে না এনে দাও তাহলে আমি কিন্তু আর খাবার খাবো না। তারপর কাজের মেয়ে খাবার দিল। মধু ব্রেকফাস্ট করলো। আচ্ছা মা, আমি একটু বাইরে যাচ্ছি একটি কাজে, আর হিমেলে ভার্সিটি গিয়ে ওর খোঁজ নিব। এই বলে তিনি চলে গেলেন। সারাদিন কাজ করলেন, পরে আমার ভার্সিটির সামনে দিয়ে আসছেন। একবার মনে হলো বাইরে গিয়ে খোঁজ নিয়ে আসি, পরে ভাবলাম না থাক, মধু এখনো ছোট, এসব ওর আবেগ।
দু একদিন একটু আধটু এরকম করবে, পরে ঠিক হয়ে যাবে। বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে গেল। আমি ঘরে প্রবেশ করে দেখলাম মধুর রুম বন্ধ করা। মনে হয় ঘুমিয়ে গেছে। ডাকলাম না ওকে, এখন ঘুমিয়ে গেছে। আবার জাগালে পাগলামি শুরু করবে। কাজের মেয়ে খাবার রেডি করে চলে গেছে তার বাসায়। আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করে বাসায় গেলাম। কি ব্যাপার, মধু এখনো ঘুম থেকে ওঠেনি? অন্যদিন তেমন হয় না। মধু, মধু, দরজা খোলো। স্যার, আপামনি কাল দুপুরে না খেয়ে দরজা বন্ধ করে রুমে ঢুকলেন। আমি খেতে ডাকলে উনি বললেন ভালো লাগছে না। রাতেও খেলেন না। কি, 2 বেলা উপোস আমার মেয়ে? রাবিশ, আমার মেয়ে না খেয়ে আছে আর তুমি আমাকে বললে না কেন? আবার দরজা ধাক্কাচ্ছেন কিন্তু খুলছে না। শেষে বাধ্য হয়ে দরজা ভেঙে ফেললেন আঙ্কেল। দরজা খুলে তিনি যা দেখলেন তা দেখে চিৎকার করে উঠলেন। না, এ হতে পারে না। আমার মেয়ের কি হলো? কথা বল মা, কথা বল মা আমার। আমি এক্ষুনি তোকে হিমেলের কাছে নিয়ে যাব। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে খবর দাও, হাসপাতালে নিয়ে যেতে হবে। কাজের মেয়ে অ্যাম্বুলেন্সকে ফোন দিলে মধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার, ডাক্তার দেখেন আমার মেয়ের কি হয়েছে, প্লিজ দেখুন। এত অস্থির হবেন না, আমরা ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। তারপর মধুকে ইমার্জেন্সিতে নেওয়া হলো। কিছুক্ষণ পরে ডাক্তার আসলো। আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে ঠিক আছে তো? যে আপনার মেয়ে এখন প্রায় সুস্থ। আমার মনে হচ্ছে তিনি কয়েক বেলা উপাস আর অতিরিক্ত কান্না করার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ দিতে হবে না, এটা আমাদের কর্তব্য। আর ওনার ভালোভাবে খেয়াল রাখবেন, ভবিষ্যতে যেন এরূপ না হয়। তারপর মধুকে নিয়ে বাসায় আসা হলো। বাবা, হিমেল কোথায়? আমি ওর কাছে যাব। মা, আমি তোকে আজই হিমেলের কাছে নিয়ে যাব। আচ্ছা, হিমেলের বাসার ঠিকানা বলতো। হিমেলের বাড়ি সিলেট। সিলেটের কোথায়? সেটা তো জানি না, আর আমি কখনো ওকে জিজ্ঞেস করিনি। ও শিট, তাহলে যাব কেমনে আমরা? সিলেটের কোথায় থাকে কেমনে জানবো? আর এত বড় সিলেট কোথায় খুঁজে বের করব? তাহলে কি আমি হিমেলকে খুঁজে পাবো না? মা, ভেঙে পড়িস না। ইমেলকে আমরা অবশ্যই খুঁজে পাবো। আমি ওর ভার্সিটির ফ্রেন্ডে জিজ্ঞেস করব, কেউ না কেউ তো বলতে পারবে। আর না হলে সে তো মাসখানেকের পর এমনিতেই ভার্সিটিতে আসবে। আব্বু, আমি এতদিন ওকে ছাড়া থাকতে পারবো না। আমি এক্ষুনি ওদের ভার্সিটি যাচ্ছি। এইদিকে আমি মধুকে ভুলতে পারছি না। সব সময় মধুর হাসি মাখা মুখটি ভেসে উঠছে। বড্ড মিস করছি মধুকে। তাহলে কি আমি মধুকে ভালোবেসে ফেলেছি? কিন্তু এখন চাইলেও সম্ভব নয়। কি মুখে মধুর সামনে যাব? আমি যেতে পারবো না। ভালোবাসতে সবাই জানে, সবার ভালোবাসা হয়। তবে কারো কপালে ভালোবাসার মানুষের সাথে ঘর সংসার করার সুযোগ থাকে, কারো ক্ষেত্রে নয়। আমারটা না হয় থাক, সারাদিন ঘরে বসে থাকি। মধুর কথা মনে পড়ে না, আজ একটু বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি, হয়তো মন ভালো হবে। আড্ডা দিয়ে ভালো লাগলো। এদিকে আঙ্কেল ভার্সিটিতে এসে আমার পরিচিত ফ্রেন্ডদেরকে আমার কথা জিজ্ঞেস করলে তারা শুধু বলল আমার বাড়ি সিলেট, তারা আর কিছু জানে না। আব্বু, হিমেলের বাসার ঠিকানা পেয়েছো? না রে মা, ওর বন্ধুরা বলে ও শুধু সিলেট বাড়ি, এছাড়া আর কিছু জানে না। না, আমি মরে যাব। আমি এই জীবন আর রাখবো না। যাকে নিয়ে আমি এই বুকে বাসা বেঁধেছি, যারে নিয়ে আমি দিনের পর দিন স্বপ্ন দেখেছি, আজ সে অনেক দূরে, সে আমাকে ভালোবাসে না। তাহলে আমি এই জীবন রেখে কি করব? মা রে, পাগলামি করিস না। একটা কথা একবার ভেবে দেখেছিস, তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আমি বড্ড একা হয়ে যাব। তোর মা মারা যাওয়ার পরে আমি তোকে কখনো কষ্ট দিতে চাইনি। তোর কথা ভেবে আমি দ্বিতীয় বিয়ে পর্যন্ত করিনি, সৎ মা তোকে কষ্ট দিবে বলে। আজ তুই কি আজে বাজে বকছিস? তোর সামান্য কিছু হলে আমি সহ্য করতে পারি না। আর তুই যদি মরে যাস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আর তুই মরে গেলে তোর ভালোবাসার কি হবে? হিমেল তো আর অন্য কাউকে বিয়ে করিনি বা কাউকে ভালোবাসিনি। ও আমার বিশ্বাস রক্ষা করতে গিয়ে চলে গেছে। আমি তোকে আর হিমেলকে বিয়ে দিব, এই আমি কথা দিলাম। বল, আজ পর্যন্ত তুই আমার কাছে যা চেয়েছিস আমি সব দিয়েছি। কখনো কি আমার কথার নড়চড় হয়েছিল? না। তাহলে আজও হবে না। এখন তুই খেয়ে শুয়ে পড়। ঠিক আছে আব্বু। রাতে সে আমার রুমে আসে। আমার রুমে কিছু কাপড় ফেলে এসেছি, সব একসাথে নিতে পারিনি, তাই মধু আমার কাপড়গুলো নিয়ে বুকে জড়িয়ে কাঁদছে। হঠাৎ মধু বাবা বলে চিৎকার দেয়। কি হয়েছে মা, কি হয়েছে? আব্বু, এই দেখো।
এটা কি? এটা হিমেলের ভার্সিটির ক্রীড়া প্রতিযোগিতার ফর্ম, যেখানে হিমেলদের সব ঠিকানা দেওয়া আছে। তাহলে তো খুব ভালো হয়েছে, আমরা কালই ওর বাড়িতে যাব। কাল কেন, আমরা আজকেই যাব। আচ্ছা তাহলে রেডি হয়ে নে, আমিও রেডি হচ্ছি। এদিকে বিকেলে আজ আমি পাড়ার ক্রিকেট খেলতে চলে গেলাম। ক্রিকেট খেলা শেষ করে যখনই বাড়ি আসব, তখনই আমার এক বন্ধু বলে ওঠে, মামা চলো না ডাব খেয়ে আসি। শালা, আজ পর্যন্ত দেখলাম না যে তোর বাড়িতে ডাব গাছ আছে। আমি এই 1 বছর শহরে যাওয়াই কি তোর বাড়িতে ডাব গাছ চলে এসেছে? আরে মামা, ভুলে গেছিস আগের কথা? না, এসব ছেড়ে দিয়ে আমি এখন ভালো মানুষ হয়ে গেছি। দেখ না কতটুকু দাড়ি হয়েছে, দেখতে একদম হুজুর লাগে। আর আমি করব ডাব চুরি? হুজুর হয়েছিস? আজ আসর মাগরিব এর নামাজ কই পড়লি? আর দাঁড়িয়ে এত ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আসিস। তুই টোপ দিবে আর আমরা বুঝবো না, তা তো হতে পারে না। এত করে বলছিস যখন, চল। কিন্তু এক শর্ত আছে। কি শর্ত? ডাব কিন্তু তোর হবু শ্বশুর বাড়ি থেকে চুরি করব, যাতে ধরা খেলে আমাদের আদরের নীলা ভাবি ছুটিয়ে দেয়। এই, তুই কি করে জানলি যে চৌধুরী বাড়ির নীলার সাথে আমার রিলেশন চলছে? এই, তোরা কেউ ওকে বলেছিস? আমি তো ওকে বলিনি। এসব খবর আমার জানা আছে মজনু, চল যাই। ভাই, এখানে না গেলে হয় না? ধরা খেলে ছুটে তো যাব, কিন্তু আমার মান সম্মানের বলিদান দিতে হবে। তারপর আমরা 4 জন গেলাম ডাব চুরি করতে। এই, গাছে কে উঠবে? আমাদের জামাইবাবু আছে না, ওনার গাছ। উনি উঠবে না তো কে উঠবে? এই না না, আমি উঠবো না। তো তোর ফ্যামিলিতে বলে দিব তোর চক্করের কথা। শালা, তোর অভ্যাস ছাড়লি না। আচ্ছা, উঠছি। তারপর রনি গাছে উঠে ডাব নিচে ফেলছে, আর আমরা তা লুফে নিচ্ছি। হঠাৎ একটা ডাব পুকুরে পড়ে গেল, তাই অনেক শব্দ হলো। হাই, কে কে ওখানে? এই ঝুপে লুকা, তাড়াতাড়ি। মেইলি কণ্ঠ, তার মানে আমাদের ভাবি। ভয় নাই, চল সামনে যাই। আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন? আরে হিমেল ভাইয়া এত রাতে আমাদের বাড়িতে, আর বাড়িতে কবে আসছেন? এই 2 দিন হলো। আমাকে ভাবি বললেন কেন? তা ভাবিকে ভাবি বলবো না তো কি বলবো? তার মানে জেনে গেছেন? আচ্ছা ভাই, এখানে কিসের শব্দ হলো? আপু বাসায় নাই, তাই আমি বের হয়ে আসলাম। কিছু দেখছেন? এই রনির সাথে এখানে আসলাম, না তো কিছু দেখিনি। হঠাৎ নীলা নিচের দিকে তাকিয়ে দেখলো অনেকগুলো ডাব পড়ে আছে। ও, তার মানে তোমরাই ডাব চুরি করতে আসছো? আমি কিন্তু আব্বুকে বলবো। আচ্ছা, কার কার কথা বলবে? এই বলবো, হিমেল, জীবন, শামীম, রাহিম এরা আমাদের ডাব চুরি করছে। আর রনির কথা বলবে না? রনি এসব কাজ করতেই পারে না, ও খুব ভালো। আমি কালকে ওকে বলবো ও যেন তোমাদের সাথে মিশামিশি না করে, না হলে রনিও নষ্ট হয়ে যাবে। বেচারা রনি তার গার্লফ্রেন্ডের কথা শুনে মনে মনে খুব খুশি। তা ভাবি একবার গাছের উপরে লাইট মারেন তো। নীলা গাছের দিকে লাইট মেরে দেখে রনি গাছে বসে আছে চুপ করে। এদিকে মধু আর আঙ্কেল আমাদের বাড়িতে এসেছেন। জি, আপনাদের তো চিনলাম না। এই হচ্ছে আমার মেয়ে মধু। তারপর সব বললাম। এই জন্য বলি, সারাদিন শুধু ঘরে বসে থাকে কেন? আচ্ছা, হিমেল কই এখন? আজকে বন্ধুদের সাথে বাইরে গেছে। তারা সবাই আমার আসার অপেক্ষা করছেন, আর আমরা করছি ডাব চুরি। তো তুমি এদের সর্দার? আমি তোমাকে কত ভালো মনে করেছি, আর তুমি ডাব চুরি করছো? ভাবি চেতেন কেন? চুরি করছি কোথায়? ও তো ওর শ্বশুর বাড়ি থেকে নিচ্ছে। আচ্ছা সমস্যা নাই, মনে করেন যৌতুক হিসেবে নিচ্ছি। বাবু, তুমি নেমে আসো তো। না, আমি নামবো না। মানুষ ডাকবো? না জান, নামছি। এই চল আমরা যাই, ভাবি ভালোভাবে ওর ক্লাস নিয়েন। এই বলে আমরা চলে আসলাম। এই, এগুলো খাবো কিভাবে? কাটবো যে বটি নাই। চল আমাদের বাসায়, ছাদের উপর দিয়ে বাসায় চলে যাব। তারপর আমরা আমাদের বাসায় আসলাম। বাসার সামনে একটি গাড়ি রাখা। ব্যাপার কি, গাড়ি কেন? ধুর, আমার কি, আমরা তো এখন ডাব খাবো। তারপর চুপি চুপি আমার রুমে সবাই প্রবেশ করলাম।
ডাব খেয়ে শেষ। এদিকে আম্মু আব্বু চিন্তা করছেন এখনো বাসায় আসি না কেন। এরকম তো কখনো হয় না, ফোনও সাথে না যে কল দিব। আম্মু হঠাৎ উপরে তলে আসলেন। আমার রুমের সামনে এসে শুনতে পেলেন রুমের ভিতর কথা চলছে। এই তুই রুমের ভেতর আর আমরা চিন্তা করে মরছি। আর এই ডাবগুলো কই থেকে এনেছো তোমরা? চুরি করনি তো? আস্তাগফিরুল্লাহ আম্মু, তুমি এটা ভাবতে পারলে? আচ্ছা নিচে আয়, দেখ কে এসেছে। আমি নিচে গিয়ে অবাক। মধু আর আঙ্কেল, ওনারা আমার বাসার ঠিকানা কেমনে জানলো? মধু আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এখানে সব গুরুজন, আমার কেমন যেন লজ্জা লাগছে। আমি মধুকে জোর করে ছাড়িয়ে নিলাম। হঠাৎ তাকিয়ে দেখে আব্বু রাগীভাবে আমার দিকে আসছে। ডাব চুরি করছি জেনে গেল নাকি? আব্বু সোজা এসে আমার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। আব্বু মারলে কেন? তুই আমার ছেলে বলতে লজ্জা লাগে? তোর ভিতর কি মন নাই? একটা মেয়েকে কেউ এভাবে কষ্ট দিতে পারে? আব্বু সরি। আর হ্যাঁ শুন, আজ রাতে আমি তোদের বিয়ে দিব। জীবন এদিকে আইতো। জি আঙ্কেল। এই নে টাকা, ওর জন্য পাঞ্জাবি আর বৌমার জন্য একটি শাড়ি নিয়ে আয়। এখন আপাতত বিয়েটা হোক, কালকে শপিং করব। আব্বু এখন বিয়া? আর আমি কিচ্ছু শুনতে চাই না। আমি আর কিছু বললাম না। বনে কোনো লাভ হবে? যা, সোজা এসে আমার রুমে চলে আসলাম। একটু পর মধু আসলো। আমি কি দেখতে খারাপ? কি বলছো এসব? তুমি অনেক সুন্দরী। তাহলে আমাকে কেন ভালোবাসো না? আমাকে ফেলে আসলে কেন? আসলে আমি ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে যাচ্ছি, আর এসব শুনলে আঙ্কেল কষ্ট পাবেন, তাই আমি চলে আসছি। এখন কি আমাকে ভালোবাসবে? হুম। তাহলে জড়িয়ে ধরো। আগে বিয়ে হয়ে যাক, পরে ধরবো। কিছুক্ষণ পর জীবন কাপড় নিয়ে আসলো। রাতে আমার বিয়ে হয়ে গেল। আমি ছাদে বসে আছি বন্ধুদের সাথে। এমন সময় রনি আসলো। তোরা হারামির দল, আমাকে ফেলে এসে ঠিক করিসনি। একটুর জন্য বেঁচে ফিরে এসেছি, না হলে ও আমার ইজ্জত লুটে নিত। আরে রাখ তোর বাজে খবর। এর থেকে তাজা খবর হয়েছে, একটু আগে হিমেলে বিয়ে হয়েছে। কি? তারপর সব বন্ধুরা আমাকে বাসর ঘরে নিয়ে গেল। বাসর ঘরে যা, ভালোভাবে বাসর করিস। আজ তোর বাসর বলে কিছু বললাম না, কিন্তু তোর হিসেবটা পরে নেব। আর হ্যাঁ, আজ কিন্তু বিড়ালটা মারবি। ওই এদিকে আয়। কি? তোর ভাইকে এত ভীতু মনে হয়? হ্যাঁ, আমি একটা নিরীহ বিড়াল মারবো? আমি বিড়াল মেরে হাত গন্ধ করতে চাই না। মনে নাই তোর, কলেজ থাকতে আমি একাই একটা কুত্তাকে মারলাম? শোন, আজ আমার বাসর রাত। আজ বুকে অনেক সাহস। তুই যা, বাঘ ভাল্লুক নিয়ে আয়, দেখবি তোর ভাই কেমনে স্টাইল করে মারে। বন্ধু, শুধু বুকে সাহস থাকলে হয় না, যতটুকু সাহস আছে তার থেকে বেশি শক্তি লাগবে। এই দেখ, আমার ফুল 3 প্যাক আছে। কিছুদিন যেতে দে, ফুল 6 প্যাক বানিয়ে ফেলবো। তার আর সুযোগ নাই। মেরি প্যারে দোস্ত, তুই এখন যা। তারপর আমার সব বন্ধুরা আমাকে বাসর ঘরে ঠেলে দিল। মধু খাটের উপর ঘোমটা দিয়ে বসে আছে। আমার খুব ভয় করছে। কি রাগী মেয়েরে বাবা, তার উপর মেয়েটাকে কষ্ট দিয়েছি। এখন যদি কিছু করে আমি শেষ। বাইরে বন্ধুদের সাথে যতটুকু চাপাবাজি করেছি, এখন এর সামান্য হলেও হবে। কই রে সাহস? ভাই একটু বুকের ভিতরে আয়, আজ মেরি ইজ্জত কা সওয়াল হ্যায়। শেষমেশ বুকে ফু দিয়ে এগিয়ে চললাম। আমি সামনের দিকে যেতেই মধু বিছানা থেকে উঠে আমার দিকে আসছে। আজ আমি শেষ। আঙ্কেলের কথা মনে হচ্ছে। আমার মেয়ে খুব রাগী আর জেদি। ওর মন যা চাই তাই করে। আমি মনে মনে আল্লাহকে ডাকছি, আজ বুঝি আমি শেষ। আমাকে দোয়া করবে যেন আমি সারা জীবন তোমার সুখে দুঃখে পাশে থাকতে পারি। একসাথে বাঁচবো, একসাথে মরবো। মধুর কথায় আমার ঘোর কেটে গেল। চেয়ে দেখি মধু আমার পায়ে ধরে আছে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মধু রাগীভাবে উঠে আমার কলার ধরে বলল, এই আমি তোর মা লাগি? হ্যাঁ, একদিনে তুই আমাকে অনেক কষ্ট দিছিস। আজ বাসর রাত, তাই এসব কিচ্ছু বললাম না। ভাবলাম অন্য দিনের হিসাব নিব, কিন্তু তুই এখনই আমার রাগ তুলে দিলি। আরে তুমি দেখছো না, বাংলা মুভিতে যখন কেউ পা ধরে সালাম করে তখন মুরব্বীরা এই কথা বলে? তুই মুরব্বি? না না, আমি তোমার স্বামী। আর এমন হবে না গো, এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, তবে নিচে ঘুমাতে হবে। কি নিচে? ইটস ইম্পসিবল।
ভালোই ভালোই বলছি, নিচে ঘুমো। কি আর করার, নিচে ঘুমাতে হলো। এই রে মনে পড়েছে, বন্ধুরা বলল বিড়াল মারতে, আমাকে এখন বিড়াল মারতে হবে। কিন্তু যদি কামড় দেয়, শুনছি বিড়াল কামড় দিলে শরীরে বাচ্চা হয়ে যায়। আমি এখন কি করব? আমিও হাল ছাড়ার পাত্র নই। বিড়াল, তুই যেখানে আছিস বেরিয়ে আয়, আজ তুই শেষ। আলমারিতে আমার ক্রিকেট খেলার সরঞ্জাম ছিল, এগুলো পরলে বিড়াল কামড় দিতে পারবে না। আলমারি খুলে পায়ে প্যাড পরলাম, হাতে গ্লাভস আর মাথায় হেলমেট। হ্যাঁ, ইটস পারফেক্ট। আর বিড়াল কামড় দিতে পারবে না। এইবার হাতে একটা ব্যাট নিলাম, ঘরের কোনা কোনা সার্চ মারছি, কোথাও বিড়াল পাচ্ছি না। দূর হালার পো, বিড়াল গেল কই? নাকি আমার রেডি হওয়া দেখে পলাইছে? এই কি করছো? এই রাতে তুমি ক্রিকেট খেলবে? জীবনে তো দেখিনি ব্যাট হাতে নিছো। আর আজ রাতে এভাবে ড্রেস করলা কেন? শালা গেল কই? দেখি খাটের নিচে আছে নাকি। এই কি খুঁজছো? তুমি এখানে বিড়াল দেখেছো? তুমি বিড়াল দিয়ে কি করবে? আর বলো না, বন্ধুরা বলল বাসর রাতে বিড়াল না মারলে নাকি আমি কাপুরুষ। আমি ওদের দেখাই দিমো যে আমি বীর পুরুষ। আমার কথা শেষে মধু হাসতে হাসতে শেষ। তা এই প্রিপারেশন কেন? সেফটি মাই ডিয়ার ওয়াইফ, সেফটি। তোমার স্বামী অনেক চালাক, বুঝছো? বিড়াল যাতে কামড় না দেয়, তাই এই ধরনের সুরক্ষা। আমার কথা শুনে মধু হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। এই বুদ্ধ, এদিকে আসো। কি? এগুলো খুলে আসো, আর আমি শিখাচ্ছি বিড়াল কেমন করে মারতে হয়। তুমি বিড়াল মারছো আগে? যাও তাড়াতাড়ি আসো। তারপর মধু আমাকে বিড়াল মারা শিখালো। পরদিন সকালে ঘুম ভাঙার পর দেখি মধু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমিও ওকে না জাগিয়ে এনজয় করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে মধু জেগে উঠল। কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখছো? আমি আমার বউকে দেখছি, তোমার কি? মধু লজ্জা পেয়ে উঠে গেল। তারপর আমরা ফ্রেশ হয়ে খেতে গেলাম। এইভাবে সপ্তাহখানেক কেটে গেল। আম্মু, আমার ভার্সিটি খুলে গেছে, আর মধু ভার্সিটি পরীক্ষার প্রিপারেশন নিবে, তাই আমাদের যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবে? আবার সময় পেলেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, বিকেলে যাবে? আচ্ছা। তারপর বিকালে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে। রাতে মধুদের বাসায় থুক্কু শ্বশুর বাড়িতে চলে আসলাম। মধু, আমি বলি কি, আমরা একটা বাসা দেখি, ওখানে চলে যাব। এখানে থাকলে মানুষ ঘর জামাই ডাকবে। তোমার কি কমন সেন্স বলতে কিছু নাই? আমি চলে গেলে আব্বুকে কে দেখবে? আর আমি আর তুমি ছাড়া আব্বুর তো আর কেউ নেই। আর কার এত সাহস তোমাকে ঘর জামাই বলবে? শোনো, তুমি যদি বলো তাহলে আব্বুকে বলে আমি এই বাড়ি তোমার নামে করে দেব। তবুও এই কথা বলো না প্লিজ, আমি আব্বুকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই থাকবো, আর তোমাকে আমার বাড়ি করে দিতে হবে না। এভাবে আমাদের সুখে খুনসুটি সংসার চলতে লাগলো। দেখতে দেখতে ভার্সিটির অ্যাডমিশন এক্সামও কাছে চলে আসছে, আর আমারও এক্সাম চলে আসছে। দুজনই পড়ায় মনোযোগ দিলাম। মধু আমার ভার্সিটিতে চান্স পাইনি, পাশের ভার্সিটিতে পাইছে। আমি আর আঙ্কেল অনেক খুশি মধুর এই সাফল্য দেখে। আমি মিষ্টি নিয়ে এসে দেখি মধু মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার, এই খুশির দিনে তোমার মন খারাপ কেন? তোমার ভার্সিটিতে আমার চান্স হয়নি, আমি ওখানে যাব না। পাগলামি করো না, ভাগ্য ভালো দূরের কোনো ভার্সিটিতে হয়নি। এই ভার্সিটি আমার ভার্সিটির একদম পাশেই। তুমি ভর্তি হও প্লিজ। আমি আর আঙ্কেল মধুকে অনেক বুঝিয়ে ভার্সিটিতে ভর্তি করালাম। মধু ভার্সিটির মাসখানেক হচ্ছে। প্রতিদিন আমি ওকে নিয়ে তার ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমার ভার্সিটি আসি, আবার গিয়ে আনি। আজ আমার ভার্সিটিতে ক্লাস হয়নি, ভাবলাম মধুর ভার্সিটিতে যাই, আর ক্লাস না থাকলে একটু ঘোরাঘুরি করব। মধুর ভার্সিটিতে প্রবেশ করে ওদের ডিপার্টমেন্টের সামনে গিয়ে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম মধু কি ক্লাসে আছে। ও কিছুক্ষণ পরে এসে বলল মধু ক্লাসে নাই। গেল কোথায়? নাকি বাসায় চলে গেল। আমিও বাসায় চলে যাই। যখনই ভার্সিটির গেটের কাছে আসলাম, হঠাৎ চোখ একটি গাছের নিচে গিয়ে আটকে গেল। এটা তো মধু, কিন্তু সাথের ওই ছেলেটাকে না। মধু এটা কেমন করে করতে পারলো? মধু আমাকে বলতো ভার্সিটিতে গিয়ে যেন কোনো মেয়ের সাথে কথা না বলি, আর সেও কোনো ছেলের সাথে কথা বলবে না। আমি আমার কথা ঠিকই পালন করছি, কিন্তু ও কি করলো? আমাকে কি ধোকা দিচ্ছে?
এখানে আর এক মুহূর্ত থাকতে পারলাম না, সোজা বাসায় চলে আসলাম। কোনো কিছু করতে মন চাচ্ছে না, কিছু ভালো লাগছে না। এসব ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসছে না। আসবেই বা কি করে? এত কিছু ভাবতে থাকলে ঘুম কি করে হয়? হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। আমি ঘুমের ভান করে শুয়ে পড়লাম। বুঝলাম মধু আসছে। এই শোনো। নিশ্চুপ কয়েকবার ডাকার পর উঠলাম। কি হয়েছে? তুমি আমাকে আনতে গেলে না কেন? আর এই অবেলায় শুয়ে আছো কেন? একটু মাথা ব্যথা করছে, তাই ক্লাস না করে বাসায় চলে আসলাম। ও আচ্ছা। এই বলে মধু ওয়াশরুমে চলে গেল। মধু একবারের জন্য আমাকে জিজ্ঞেস করলো না আমার মাথা ব্যথা কমেছে কিনা বা ডাক্তারের কাছে গিয়েছি কিনা। মনে হয় ভুলে গেছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতে পারি না। যখন ঘুম ভাঙলো, ঘড়িতে চেয়ে দেখি রাত 8টা বাজে। মধু একবারের জন্যেও আমাকে খাবারের জন্য ডাকলো না। খুব কষ্ট হচ্ছে। হঠাৎ মধু আসলো। ঘুম ভাঙলো তোমার? তোমার মাথা ব্যথা করছে তাই ডাকিনি। ফ্রেশ হয়ে এসো, আমি ভাত নিয়ে আসছি। আমিও ফ্রেশ হয়ে টেবিলে বসলাম। মধু আমার প্লেটে ভাত বেড়ে দিচ্ছে। প্লেট একটা কেন, 2টা আনিয়ে লাও। আমি জানি তুমি আমাকে ছাড়িয়া খাবার খাবা না। না, তুমি খাও। বাবার জোরাজোরিতে আমি খেয়ে নিয়েছি। ও আচ্ছা। এক প্রকার লজ্জা পেয়ে গেলাম, প্লাস খুব কষ্ট পেলাম। একসময় মধু আমাকে ছাড়া কিছুই খেত না, আজ দিব্যি খেয়ে নিল। আমার খাবার ইচ্ছেটাই মিটে গেল, কিন্তু এক প্রকার জোর করে খেয়ে শুয়ে পড়লাম। আজ আর পড়তে ভালো লাগছে না। মধু কিছুক্ষণ পরে শুতে আসলো। আমি বিছানার এক সাইডে চলে গেলাম। কি হয়েছে তোমার? আজ সারা দিন আমার সাথে ভালোভাবে কথা বলছো না, কি হয়েছে তোমার? না কিছু না, এমনিতে কিছু ভালো লাগছে না। তোমার মাথা ব্যথা কমেছে? এখন মনে হলো। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম। ওয়াশরুম থেকে এসে দেখি তুমি ঘুমায় গেছো, তাই ডাকিনি। ও আচ্ছা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মধু আমার পাশে নাই। কোথায় গেল? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 8টা বেজে গেছে। মধু মনে হয় রান্না করছে। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম, কিন্তু মধুকে রান্নাঘরেও দেখলাম না। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম মধু কই। আঙ্কেল বললেন যে মধু ভার্সিটিতে চলে গেছে। তারপর আমিও ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর মনে পড়ল মধুর ভার্সিটি থেকে দেখে আসি ও কি করছে। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম ওদের ভার্সিটিতে। ভার্সিটি গিয়ে চারপাশ ভালোভাবে দেখলাম, কিন্তু মধুকে কোথাও দেখলাম না। মনে হয় ক্লাসে গেছে। অযথাই ওকে সন্দেহ করলাম। যাই, টঙের দোকান থেকে চা খেয়ে আসি। মামা ভালো করে 1 কাপ চা দেন। চায়ের দোকানের বিপরীত পাশে একটি ফুচকার দোকান, খুব ভিড়। ছেলেমেয়েরা মিলে ফুচকা খাচ্ছে। আমি ওদের দিকে চেয়ে চেয়ে চা খাচ্ছি। হঠাৎ আমার চোখ এক জায়গায় গিয়ে আটকে গেল। সাথে সাথে আমার হাত থেকে কাপ মাটিতে পড়ে গেল। আমি যাদের দেখছি তারা হলো মধু আর সেই দিনের ছেলেটা। মধু সেই ছেলেটাকে মুখে তুলে ফুচকা দিচ্ছে, আরও খাচ্ছে। এই সিন দেখার পর আমার চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসলো। সোজা চলে আসলাম। তার মানে মধুর ওই ছেলের সাথে কিছু একটা চলছে। ওই ছেলেটা যদি মধুর ফ্রেন্ড হতো তাহলে এত ক্লোজ হওয়ার কথা না। তার মানে অন্য কিছু। দেখি কত দূর আগাই। বাসায় চলে গেলাম। আজ মধু সন্ধ্যার পরে বাসায় আসলো। আজ আর জিজ্ঞেস করলো না আমি কেন আনতে যাইনি। মনে হয় তার ভালো হয়েছে, সারাদিন ঘুরতে পারলো। আজ আমার সাথে কোনো কথা বললো না। রাতে ঘুমানোর আগে। এই শোনো। হ্যাঁ বলো। আমার কিছু টাকা লাগবে। কত? 20,000 টাকা লাগবে। কি, এত টাকা? আমি এত টাকা কই পাবো? আর এত টাকা দিয়ে তুমি কি করবে? আমি টাকা দিয়ে কি করব সেটা তোমার না জানলেও চলবে। কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। কেন, বউয়ের আবদার পূরণ করতে পারবে না তাহলে বিয়ে করলে কেন? শোনো, যখন আমাদের বিয়ে হয় তখন তুমি নিশ্চয়ই জানতে আমি স্টুডেন্ট এবং কোনো কাজ করি না। আর আমি তোমাকে পড়ালেখা করার পর বিয়ে করতে চাইছিলাম, কিন্তু বিয়ে করার জন্য তুমি আমাকে জোর করেছিলে। তারপরেও মধু আমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিল। রেজিস্ট্রেশনের জন্য কিছু টাকা জমা করেছিলাম, সেখান থেকে 20,000 টাকা নিয়ে টেবিলের উপর রেখে দিলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি মধু আমার পাশে নাই। গেল কোথায়? ওয়াশরুমের আলো অফ, তার মানে ওয়াশরুমে নেই। কিন্তু কোথায়? হঠাৎ বেলকনিতে ছোট করে আওয়াজ শুনতে পেলাম। আমি বিছানা থেকে উঠে বেলকনিতে দেখতে গেলাম মধু কার সাথে কথা বলছে। আমার উপস্থিতি টের পেয়ে মধু ফোন কেটে দিল।
এত রাতে কে ফোন করেছিল? আমার এক বান্ধবী আমেরিকা থাকে। আচ্ছা, ফোনে কথা শেষ হলে চলো ঘুমিয়ে পড়ো। তারপর ঘুমিয়ে পড়লাম। কাল সকালে এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে আর কতদিন? দিন দিন শুধু আমার থেকে দূরে সরে যাচ্ছে। পরদিন সকালে উঠেও মধুকে পেলাম না, টেবিলের টাকাও নাই। তার মানে মধু টাকা নিয়ে চলে গেছে। আসুক আজ এর একটা বিহিত করতেই হবে। আজও রেডি হয়ে মধুর ভার্সিটির দিকে যাচ্ছি, হঠাৎ ফোন এলো। ভার্সিটির ফ্রেন্ড কল দিছে। কিরে আর আমি কই তুই? আমি তো বাসায় রে। মিথ্যা বললাম। কেন বাসায় কেন? তাড়াতাড়ি ভার্সিটিতে আয়। না রে, আসতে পারবো না, আজ আমার একটা কাজ আছে। আবে আজ ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে। আচ্ছা, আসছি। এখান থেকে সোজা আমার ভার্সিটি চলে গেলাম। ভার্সিটিতে ঢোকা মাত্র আমার ফ্রেন্ডরা সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ফ্রেন্ড এমএল। আমি তো অবাক। আমি ভুলেই গিয়েছিলাম যে আজ আমার জন্মদিন, অথচ আমার ফ্রেন্ডরা ঠিকই মনে রাখছে। তারপর ক্যান্টিনে গিয়ে কেক কেটে অনেক আনন্দ করলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেল। যখন বাসায় আসবো তখন আমার ফ্রেন্ডরা আমাকে কিছু গিফট দেয়। আমি সেগুলো নিয়ে খুশি মনে বাসায় ফিরলাম। ফেরার পথে হঠাৎ মধুর কথা মনে পড়ে গেল। আজ আমার জন্মদিন, অথচ মধু আমাকে উইশ করলো না। কিন্তু কেন? ওর কি মনে নেই? ভুলার কোনো কথাই নাই। এই টাকাগুলো কেন নিল? মনে হয় আমার বার্থডে উইশ করার জন্য, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। খুশি মনে বাসায় ফিরলাম। বাসায় গিয়ে কলিং বেল চাপলাম। আঙ্কেল দরজা খুলে দিলেন। তারপর আমার রুমে গিয়ে গিফটগুলো টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে আসলাম। আমি মধুকে খোঁজার চেষ্টা করছি না, কেননা ও আমার বার্থডে সেলিব্রেশনের কাজে হয়তো বিজি আছে। কিন্তু রাত তো অনেক হলো, কিন্তু মধুর কোনো খোঁজ পাওয়া যায় না কেন? আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল, মধু কই? ও বাবা, আমি ভুলেই গেছি তোমাকে বলতে। তারপর আঙ্কেল যা বললেন তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি চলে গেল। আজ দুপুরে মধু আমাকে বলেছে ও তার আজ এক ফ্রেন্ডের জন্মদিন, তাই তার ওখানে যেতে হবে, ফিরতে লেট হবে। তোমাকে বলেনি? না তো। আচ্ছা, কার জন্মদিন গেছে? নাম কি? কি যেন বললো? ও হ্যাঁ, সুভাষ নামের এক ফ্রেন্ড। আঙ্কেলের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কলিজাটা কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে। আজ আমার জন্মদিন, অথচ আমার বউ, আমার ভালোবাসার মানুষ, যাকে ছাড়া এক মুহূর্ত কাটে না, সে অন্য পুরুষের জন্মদিন পালন করতে গেছে। বন্ধুদের খুব গালি দিচ্ছি। কেন আমার জন্মদিন পালন করতে গেল? যদি ওরা জন্মদিন পালন না করতো তাহলে আমার মনে পড়তো না, আর এত কষ্ট পেতাম না। এইভাবে দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। রুমের মধ্যে পাইচারি করছি। আঙ্কেল খাওয়ার জন্য বলেছেন, কিন্তু আমি যাইনি। কি করে খাবো? খাবার হজম হবে না। রাত প্রায় 12টার দিকে মধু আসলো। মাথা ডলতে ডলতে রুমে প্রবেশ করলো। মধু, শোনো, তুমি কি শুরু করলে এসব? এত রাতে কোথায় ছিলে? কিছু বলছে না, সোজা বিছানায় চলে যাচ্ছে। আমি ওর কাছে যেতেই এক বিচ্ছিরি গন্ধ নাকে আসলো। তার মানে মধু নেশা করেছে। এখন যাই বলি না কেন, কোনো লাভ হবে না। ও বিছানায় গিয়েই ঘুমিয়ে পড়লো। আমি সারা রাত ঘুমাতে পারিনি। সকালে নামাজ পড়ে ছাদে পাইচারি করছি। কিছুক্ষণ পরে রুমে আসলাম। এসে দেখি মধু ফ্রেশ হয়ে বসে আছে। আমি যাওয়া মাত্র ও নাস্তা দিয়ে দিল। নাস্তা করে রুমে এসে বসলাম। তখন বললাম না, কারণ তখন আঙ্কেল ছিলেন, আর আমি চাই না আঙ্কেল এই ব্যাপারে কিছু জানুক। একটু পর মধু আসলো রুমে। হঠাৎ তার চোখ টেবিলে গেল। অনেকগুলো গিফট রাখা। এই গিফটগুলো কখন আনলে? আর আনপ্যাক করলে না কেন? নিশ্চুপ। ও বুঝেছি, আমার জন্য এনেছো বুঝি। এইগুলো না তোমার জন্য এনেছি, না আমার জন্য এনেছি। তো কার এগুলো? এইগুলো আমার বন্ধুরা দিয়েছে। হঠাৎ বন্ধুরা দিল কেন? কোনো স্পেশাল কারণ? বন্ধুরা যতই হারামি হোক না কেন, কখনো বেইমানি করে না। কি হয়েছে তো বলবা। এগুলো আমার বার্থডে গিফট, আমার জন্মদিনের উপহার। কাল তোমার জন্মদিন ছিল, আমাকে বলনি কেন? কাল সুভাষের জন্মদিন ছিল। আমারটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তাই বলিনি। সরি, আমি ভুলে গেছি। হঠাৎ খেয়াল করলাম ওর হাতে খুব সুন্দর একটি আংটি। কোথায় পেলে এই আংটি? সুভাষের জন্মদিনে আমাকে গিফট দিয়েছে। আমাদের বিয়ের আংটি কই? তুমি কি মনে করো আমি এই কম দামি আংটি পরবো? আমি ফেলে দিয়েছি রাস্তায়। ঠাস ঠাস কোষে 2টা থাপ্পড় মারলাম। বিয়েকে কি খেলা মনে করো? যখন মন চাইবে করবে, যখন মন চাইবে তার সাথে ঘুরবে,
আর আমাকে তোমার কি মনে হয় এই কদিনে একবারের জন্যও কি আমাকে স্বামী মনে করছো? আমি জানি করনি। কেমনে করবে? নিজের স্বামীর বার্থডে রেখে অন্য পরপুরুষের বার্থডে পালন করে। আর যে আংটিটা ফেলে দিয়েছিলে, একবারের জন্য কি ভাবো নাই আমি কি করছি? তুমিও তো সেদিন দেখেছিলে আমার আম্মু নিজ হাত থেকে খুলে সেই আংটিটা তোমাকে দিয়েছিলেন। আর কি বলেছিলেন? বলেছিলেন আংটিটা খুব যত্ন করে রেখো। এই দিলে তার প্রতিদান? হ্যাঁ, দিলাম প্রতিদান। তোর সাথে বিয়ের পর আমি কি পেয়েছি? কিছুই না। আর তুই কিছুই দিতে পারবি না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল তোকে বিয়ে করা। আমার জীবনটা নষ্ট করে দিলি। এই দেখ আংটি, এটা কোনো সোনার আংটি নয়, এটা হচ্ছে ডায়মন্ড, যা কখনো তুই চোখে দেখিসনি। এই টাকার কাছে হেরে গেল তোমার ভালোবাসা। যদি তোমার টাকাওয়ালা ছেলে দরকার ছিল তখন আমাকে বিয়ে করলে কেন? তখন তো বুঝিনি এত কিছু। আজ টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। ভালোবাসাও পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। দেখো, এসব পাগলামি করো না। তোমার বোঝা উচিত এখন তুমি একজন বিবাহিতা মেয়ে। আর মাত্র 1 বছর পর বাকি আছে আমার পড়ালেখা শেষ হবার। তারপর আমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যাব, একটা চাকরি করব, তোমার সব চাহিদা পূরণ করব। আমাদের সুখের দিন ফিরে আসবে। স্বপ্ন দেখতে থাকো, তোমার স্বপ্ন কখনো পূরণ হবে না। আর আমার স্বপ্ন প্রায় পূরণ হতে চলেছে। কেন হবে না? আর পূরণ হতে চলছে মানে? মানে খুব সোজা, আমি সুভাষকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। কি? হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। তোমার মাথা ঠিক আছে মধু? তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, আমি সব বুঝেই বলতেছি। মধু, একটু বেশি হয়ে যাচ্ছে না তো? তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বলে ফেলছো? না, আমি একটুও বেশি বলিনি। আর এভাবে তোমার সাথে আমার সংসার করা সম্ভব নয়। তাহলে কিভাবে সম্ভব? তোমার সাথে কোনোভাবেই সম্ভব নয়। তুমি আমাকে কি দিয়েছো? আমার কি চাহিদা পূরণ করেছো তুমি? কিছুই নয়। তোমার জন্য আমি আমার ফ্রেন্ডদের সামনে মুখ দেখাতে পারিনি। যেই সব ফ্রেন্ড কোনো দিন আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, আজ সেই ফ্রেন্ডরা আমাকে অ্যাভয়েড করছে। প্রকৃত বন্ধু কখনো নিজের বন্ধুকে ছেড়ে চলে যেতে পারে না। তারা দুঃসময়ে তার ফ্রেন্ডকে একা ছাড়তে পারে না। ওরা তোমার আসল ফ্রেন্ড না। আমার ফ্রেন্ডদেরকে নিয়ে কোনো ধরনের আজেবাজে মন্তব্য করবে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি এভাবে আমাদের সুখের সংসারটা ভেঙে দিও না প্লিজ। হ্যাঁ, সুখের সংসার। তোমার কাছে সুখের সংসার হলে আমার কাছে মোটেও সুখের না। আমি চাই তুমি আমাদের মাঝ থেকে সরে যাও। তুমি সরে গেলে আমি সুভাষকে বিয়ে করে ফেলবো। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। বাসা থেকে বাহিরে চলে ভার্সিটির হলে চলে আসলাম। কিরে বন্ধু, আজ হলে কি মনে করে? না, এমনিতেই তোদের সাথে আড্ডা দেওয়া যাবে তাই হলে চলে আসলাম। আজ এখানেই থাকবো। আরে এত খুশি খবর! ওরা সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে, আমি রুমে বসে সিগারেট টানছি। মন খারাপ? না, এমনিতেই ভালো লাগছে না। শোন, আমাদের কিছু লুকাইবি না, সব বল কি হয়েছে। আসলে বন্ধু, আমি বিয়ে করেছি অনেক দিন হয়েছে। এ কথা শোনার পর ওরা আমাকে মারতে শুরু করলো। আরে আরে সবটুকু শোন, তারপর মারিস। তারপর সব বললাম। আমার কথা শুনে ওরা সবাই অবাক। বন্ধু, ফাইনাল পরীক্ষার ডেট দিয়ে দিছে, আগামী মাসে পরীক্ষা। আব্বে সালা, আমরা আছি টেনশনে আর তুই আছিস পড়া নিয়ে। আসলে সব ব্যাচে এরকম 2-1টা হারামি থাকে যাদের সামনে আজরাইল আসলেও বলবে একটু দাঁড়ান, এই টপিকটা শেষ করে দেই। কি করা যায় বন্ধু এখন? আমি ওকে খুব ভালোবাসি, আর মধু অন্য কারো হবে সেটা আমি মানতে পারছি না। প্লিজ তোরা কিছু কর। এক কাজ করি, কি? যার সাথে মধুর রিলেশন তাকে একটু ধুইয়ে দেই। আইডিয়া খারাপ না। হঠাৎ ফোন এলো, দেখে আঙ্কেল ফোন করেছে। হ্যালো আঙ্কেল। হিমেল, তুমি যেখানেই থাকো না কেন আল হারামাইন হসপিটালে চলে আসো। আঙ্কেল কি হয়েছে? মধু হাসপাতালে। এই কথা শোনার পর আমি দ্রুত হল থেকে বের হচ্ছি। কিরে, কি হয়েছে? কোনো সমস্যা? মধু নাকি হাসপাতালে। আমি গেলাম। যেতে যেতে 2 ঘন্টা লেগে গেল। আঙ্কেল কি হয়েছে মধুর? আমিও কিছু বুঝতেছি না, হঠাৎ মধু মাথা ঘুরে পুড়ে অজ্ঞান হয়ে গেল, তাই ডাক্তারের কাছে নিয়ে এলাম। ডাক্তার কি বলছে? এখনো কিছু বলেনি।
আপনি রুগীর কি হন? জি, আমি বাবা হই, আর ও আমার জামাই। আমার মেয়ের কি অবস্থা? তাহলে আগে মিষ্টি খাওয়ান। মিষ্টি না খাওয়ালে কিছু বলবো না। দেখেন এমনিতেই অনেক টেনশনে আছি, তার উপর আপনি মজা করছেন। প্লিজ বলেন মধুর কি হয়েছে? মধু মা হতে চলেছে। কি সত্যি? হ্যাঁ সত্যি। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। তারপর ডাক্তারকে মিষ্টি খাইয়ে আমি মধুকে দেখতে গেলাম রুমে। আঙ্কেল ওর পাশে বসে আছেন। মধুর মুখ থেকে বোঝা যাচ্ছে সে মা হওয়ায় মোটেও খুশি না। আমি রুমে যেতেই মুখ অন্যদিকে ঘুরিয়ে দিল। এখন কেমন আছো? ভালো। খুব আস্তে বলল। আঙ্কেল বসা, তাই ফর্মালিটির জন্য বলছে মনে হয়। ডাক্তার মধুকে বাসায় নিতে পারবো? হ্যাঁ নিতে পারবেন। আর এখন থেকে মধুকে কোনো ধরনের কাজ করতে দিবেন না। জি অবশ্যই। তারপর আমরা মধুকে নিয়ে বাসায় আসলাম। রুমে যাচ্ছি, হঠাৎ বললেন, হিমেল, ডাক্তার কি বললো মনে নেই? জি আছে, মধুকে কোনো কাজ করতে দেওয়া যাবে না। তাহলে যে সিঁড়ি বেয়ে উপরে উঠবে, এতে মধুর কষ্ট হবে। যাও, কোলে করে নিয়ে যাও। জি আঙ্কেল। তারপর মধুকে কোলে করে রুমে নিয়ে গেলাম। এই কয়েকদিন মধু বাহিরে যায়নি। সুভাষ মাঝে মাঝে কল দিত। আমি কিছু বললে আমার সাথে ঝগড়া শুরু করে দিত। আমি শুধুমাত্র আমার বাচ্চার দিকে চেয়ে এসব সহ্য করছি। দেখতে দেখতে আমার এক্সাম চলে আসলো। আমি লেখাপড়ায় ফোকাস দিলাম। নানা টেনশনের মাঝেও পরীক্ষাটা ভালোভাবে শেষ করলাম। আমাদের ডিপার্টমেন্টের সবাই ক্যাম্পাসে বসে আছি। সবাই বলল আজ এখান থেকে ঘুরতে যাব। চল ঘুরতে যাব, কিন্তু কোথায়? চল না জাফলং থেকে ঘুরে আসি। আজ রাত সেখানেই থাকবো, একটু মজা করব। এখন আর পড়ার প্যারাটা নাই। সবাই কি রাজি? এই আইনস্টাইনের বাচ্চা, তুই কি যাবি? আর হাতে কি? দেখছিস না হাতে বই আছে? তোরা যখন বলছিস তাই যাব। আর হল থেকে 2-2 বই নিয়ে আসি, ওখানে গিয়ে পড়বো। ভাই তোর পায়ে পড়ি, বই আনতে যাইস না। আজকের দিন বাদ দে, আমি কথা দিচ্ছি তোর কবরে আমি অনেকগুলো বই দিব। বন্ধু, তোরা গাড়ি রিজার্ভ কর, আমি আর হিমেল আসছি। কি হয়েছে তোর আবার? আরে আমার এক গফরে কইছিলাম লাস্ট পরীক্ষার পর পার্কে দেখা করবো আর ঘুরবো। এখন হঠাৎ এই প্ল্যান হয়েছে, ওর সাথে দেখা করে চলে আসবো। তাইলে তুই যা, আমি গিয়ে কি করব? আরে তুই গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবো, নইলে ও আমারে আসতে দিবে না। তারপর ওর সাথে পার্কে গেলাম, দেখা করে চলে আসলাম। হঠাৎ আমার চোখ এক কাপড়ের দিকে গেল, এবং যা আমার চক্ষুগোচর হইল তাহা দেখিয়া আমার সমস্ত অঙ্গ শীতল হইতে শুরু করিল। মধু আর সুভাষ এক বেঞ্চে বসে আছে বললে ভুল হবে। সুভাষ মধুর কোলে মাথা রেখে শুয়ে আছে, আর মধু ওর চুলে বিলি কাটছে। ছি মধু ছি, ও এতটা নিচে নামতে পারলো? ঘরে স্বামীকে রেখে বাহিরে অন্য পুরুষের সঙ্গে। আমার মাথায় আর কাজ করছে না, মাথাটা ঘুরে আসছে। আমার এই অবস্থা দেখে লিমন বলল, কিরে, কি হয়েছে তোর? না রে কিছু না, মাথা ঘুরাচ্ছে। চল ডাক্তারের কাছে নিয়ে যাই। না ঠিক আছে, আমাকে হলে নিয়ে যা, গিয়ে রেস্ট নেই, এমনিতে ঠিক হয়ে যাবে। হলে যাবি মানে? তোর কি বাসা নেই? আর জাফলং ট্যুরের কি হবে? বন্ধু তোরা যা, আমি যেতে পারবো না। আজ শুধু এমনিতে ঠিক হয়ে যাবে। তারপর ভার্সিটিতে চলে আসলাম। বাস চলে এসেছে। আমরা যাওয়া মাত্রই ওরা বলল তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে। ওকে লিমন যা তুই, পরে দেখা হবে। পরে দেখা যাবে মানে? তুই আয় বলছি। তারপর ওদের জোরাজোরিতে বাসে উঠলাম। বাসের ভিতর সবাই গান গাচ্ছে, আড্ডা দিচ্ছে। আমি একদম পিছনের সিটে বসে মন খারাপ করে বাহিরের দিকে চেয়ে বসে আছি। কিছুই ভালো লাগছে না। বারবার মধুর এই কাহিনী চোখে ভাসতে লাগলো, আর গতদিনের এই কথাটা কানে 20 মন্ত্রের মতো জ্বালা দিতে লাগলো। তুই আমাদের মাঝ থেকে সরে গেলে আমি আর সুভাষ বিয়ে করে ফেলবো। এই কথার স্পষ্ট অর্থ দাঁড়ায় যে মধু আমার কাছে ডিভোর্স চাচ্ছে। কিরে, নামবি না? সারা পথ তো একটি কথাও বলিসনি, এখন কি বাস থেকে নামবি না? এসব চিন্তা করতে করতে কখন যে জাফলং চলে এসেছি খেয়ালই করিনি। হ্যাঁ নামছি। আচ্ছা, তোর মাথা ব্যথা কমেছে? হ্যাঁ কমছে। তারপর আমরা সবাই জাফলং এর অপরূপ সৌন্দর্য দেখতে লাগলাম। প্রথমে মন খারাপ থাকলেও প্রকৃতির এই রূপ দেখে মনটা ভালো হয়ে গেল। সারাদিন অনেক ঘোরাফেরা করে বিকালে সবাই সিলেট আসলাম। আমি আর মধুদের বাসায় না গিয়ে সোজা আমার গ্রামের বাড়িতে চলে আসলাম। হুট করে বাড়িতে চলে আসায় আম্মু খুব অবাক হয়েছেন। আরে হিমেল, তুই আসার আগে বলবি না? না আম্মু, সারপ্রাইজ দিলাম। তা বৌমা কোথায়?
মধুর কথা বলতেই মনটা খারাপ হয়ে গেল। ওহ আম্মু, ওর পরীক্ষা চলছে, তাই আসতে পারিনি। ও আচ্ছা, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। অনেকদিন হয়েছে বাড়িতে আসিসনি, সেই গেলে আর এখন এলে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে খেতে আয়। তারপর ফ্রেশ হয়ে এসে সবাই মিলে খাওয়া শেষ করে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম তো আসছে না। বারবার মধুর এই কথাগুলো বুকের মধ্যে হাতুড়ির আঘাতের মতো আঘাত হানতে লাগলো। আমি কি করব এখন? মধুকে ডিভোর্স কি দিব? কিন্তু আমি যে ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু মধু তো আমাকে সহ্য করতেই পারে না। সে সুভাষকে ভালোবাসে। মনে হয় আমার থেকে মধু সুভাষের কাছেই বেশি সুখে আছে, তাই সে আলাদা হতে চাচ্ছে। হ্যাঁ, আমি মধুকে ডিভোর্স দিয়ে দিব। সুভাষের সাথে থাকলে মধু সুখী থাকবে, আর মধুর সুখ মানে আমারও সুখ। হঠাৎ আঙ্কেলের ফোন। হ্যালো আঙ্কেল। বাবা, কোথায় তুমি? এত রাত হয়ে গেল, বাসায় আসলে না? মধুকে জিজ্ঞেস করলাম, সেও জানে না। কোথায় তুমি? আঙ্কেল, আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে যাবে ভালো কথা, কিন্তু বলে যাবে তো। সরি আঙ্কেল, আমি আগামীকালকে চলে আসব। তারপর ফোন কেটে দিলাম। এখানে একটি জিনিস খুব পরিষ্কার যে মধু আমাকে মোটেও চায় না, না হলে একবারের জন্যও ফোন দিত। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই খেতে বসলাম। আম্মু আব্বু, একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলবি? আমার এইমাত্র অনার্স শেষ হয়েছে। আশা করছি রেজাল্ট অনেক ভালো হবে। এখন আমি মাস্টার্স করতে চাচ্ছি। সেটা বলার কি আছে? কিন্তু আমি একটা ডিসিশন নিছি কালকে রাত্রে। কি ডিসিশন? আমি মাস্টার্স দেশে করব না, বিদেশে করব। কি? কেন? প্লিজ আব্বু। তুই দেশের নামকরা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়স। এখন তুই বাইরে গিয়ে কি করবি? আমার মনে হয় এখানে মাস্টার্স করলে ভালো হবে। আর তার উপর তোর বউ আছে। তুই বিদেশে চলে গেলে মধু একা থাকবে কিভাবে? আব্বু, মাত্র 2 বছরের ব্যাপার, না করো না প্লিজ। আর মধুকে আমি ম্যানেজ করব। আচ্ছা, যা ভালো বুঝস কর। ধন্যবাদ আব্বু। তারপর আমি সিলেটে আসলাম। সিলেটে এসে সোজা কোর্টে চলে আসলাম। কোর্টে এসে ডিভোর্সের অ্যাপ্লাই করলাম। তারা বলল কিছুদিনের মধ্যেই পেয়ে যাব। তারপর জার্মানিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে মধুদের বাসায় চলে আসলাম। কেমন আছেন আঙ্কেল? হ্যাঁ বাবা, ভালো। তুমি আসলে? জি, এই তো চলে এসেছি। মধু কোথায়? মধু ভার্সিটি গেছে। আচ্ছা, একটা কথা বলো তো। কি আঙ্কেল? মধু আর তোমার মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? আপনার এমনটা কেন মনে হলো? আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোমাদের ভালো কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। একজন আরেকজনের খবরও জানো না। আমার পরীক্ষা ছিল তো, তাই পড়াশোনায় একটু মনোযোগ দিতে হয়েছিল, তাই এমনটা হয়েছে। আচ্ছা যাও, ফ্রেশ হও। জি আঙ্কেল। তারপর ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পর মধু আসলো। আমার সাথে কোনো ধরনের কথা না বলে ওয়াশরুমের ভিতরে চলে গেল। আমি বিছানা থেকে উঠে ছাদে চলে আসলাম। মধুদের ছাদটা খুব সুন্দর। ছাদের উপর বাগান আছে, তার উপর একটা দোলনা আর বেঞ্চও রয়েছে। আমি ছাদে এসে দোলনায় বসে বসে দোল খাচ্ছি। দোলনাতে খুব ভালো লাগছিল, তাই হঠাৎ ঘুম চলে আসলো। যখন ঘুম ভাঙলো তখন দেখি সকাল হয়ে আছে, আর আঙ্কেল সামনে দাঁড়িয়ে আছেন। তার মানে আঙ্কেল আমাকে ঘুম থেকে জাগিয়েছেন। ছাদে ঘুমিয়ে গেলে কেন? আঙ্কেল রাতে ছাদে এসে দোলনাতে বসেছিলাম, কিন্তু কখন ঘুম এসেছে বলতে পারিনি। তুমিও না, যাও ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে রুমে বসে আছি, তখন কাজের মেয়েটা এসে বলল আঙ্কেল ডাকছেন খাওয়ার জন্য। আমিও চলে আসলাম। নিচে এসে দেখি টেবিলে আঙ্কেল আর মধু বসে আছে। যাক, অনেকদিন পর মধুর সাথে খাবার খেতে পারবো। খাবার খাওয়ার সময় মধু একটা কথাও বলল না, আমিও কোনো কথা বলিনি। কেন জানি না, কথা বলতে ইচ্ছে করছিল না। মধু খাওয়া শেষ করে ভার্সিটিতে চলে গেল, আর আমি রুমে চলে আসলাম। দুপুরের দিকে আমার ফোনে একটি মেসেজ আসলো। মেসেজ দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি আমাকে ভিসা ইন্টারভিউয়ের জন্য রাখবে। কালকে আমার ইন্টারভিউ। রাই আজই ঢাকা যেতে হবে। সব কাপড় প্যাক করছিলাম, তখন আঙ্কেল বললেন, কোথায় যাবে নাকি? জি আঙ্কেল, আমাকে ঢাকা যেতে হবে একটি ইন্টারভিউ দিতে। ফিরবে কবে? এই 2 দিনের মধ্যে ফিরে আসবো। যথারীতি ঢাকা গিয়ে ভিসা ইন্টারভিউ দিলাম। আমার সবকিছু ভালো থাকায় আর ইন্টারভিউ ভালো পারায় ভিসা হয়ে গেল। তারা বলল কালকের মধ্যে টাকা জমা দিতে পারলে 1 সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যাব। আব্বুকে ফোন করে বললাম টাকা পাঠাতে। তিনি টাকা দেওয়ায় আমি ওই দিনই টাকা জমা দিয়ে দিলাম। পরের দিন গ্রামের বাড়িতে চলে আসলাম।
কেননা কিছুদিন পর চলে যাব দেশ ছেড়ে, তাই পরিবারের সাথে কিছু সময় কাটিয়ে যাই। আম্মু আব্বুকে এই বিষয় মধু আর আঙ্কেল থেকে গোপন রাখার জন্য বললাম। বাড়িতে 4 দিন থাকার পর সিলেট মধুদের বাসায় গেলাম। ওখানে গিয়েও কাটিয়ে নেই কয়েকদিন। মধুদের বাসায় থাকতে লাগলাম আর ভিসার অপেক্ষা করতে লাগলাম। এভাবে আমার কষ্টময় দিন পার হচ্ছে। মধুর সাথে টুকটাক কথা হয়। মধু সবসময় সুভাষের সাথে ফোনে কথা বলতে থাকে। 8 দিনের মাথায় আমার ভিসা চলে আসলো। পরের দিন গিয়ে বিমানের টিকিট কেটে বাসায় ফিরলাম। কালই দেশ ছেড়ে চলে যাব, আব্বু আম্মুকে জানিয়ে দিলাম। সন্ধ্যাবেলা গিয়ে মার্কেট শেষ করে বাসায় ফিরলাম। রাতে বাসা থেকে বের হয়ে গেলাম। যাওয়ার আগে মধুকে এক নজর দেখতে ভুল করলাম না। ড্রয়ার থেকে পেন ড্রাইভটাও নিলাম। পরের দিন সকালে জার্মানির উদ্দেশ্যে পাড়ি জমালাম। পরের দিন সকালে মধু ঘুম থেকে উঠে আমাকে পেল না। অন্য সব দিন তো সকালে বাসায় থাকি, আজ কই গেল? মনে হয় ভার্সিটি গেছে, কিন্তু ভার্সিটি তো বন্ধ। গেল কোথায়? থুর, আমি এত চিন্তা করছি কেন? যেখানেই যাক যাক, আমার কি? তারপর মধু ভার্সিটিতে চলে গেল। এদিকে আমি জার্মানিতে এসে আমি আমার ডোরে চলে আসলাম। রুমের জার্মান হচ্ছে রুম। আসলে দেশে থাকতে সবকিছু ম্যানেজ করে রেখেছিলাম, তাই ডোর পেতে কষ্ট হয়নি। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। দেশের কথা মনে পড়ছে। সবচেয়ে বেশি মনে পড়ছে মধুর কথা। ওর স্মৃতিগুলো মনে পড়ছে। মনে পড়ছে ওর সাথে কাটানো 6টি মাস। কেমনে পারলো ভুলতে এসব কিছু মনে করতে চাচ্ছি না। আপাতত এসব কিছু ভুলে গিয়ে আমার পড়াশোনায় ফোকাস দেই, তাতেই মঙ্গল। 2-4 দিন রেস্ট নিয়ে ভার্সিটিতে ভর্তি হইব। এদিকে মধু সারাদিন সুভাষের সাথে ঘোরাফেরা করছে। আচ্ছা বাবু, আমরা বিয়ে করব কখন? এই তো বাবু, আর কিছুদিন পর। ওই কুত্তারের সাথে ডিভোর্সটা হয়ে যাক, তারপর আমি আর সুভাষ বিয়ে করে নেব। বাবু, আমি আর পারছি না। কতদিন এইভাবে দূরে দূরে থাকবো? তোমাকে আমার কাছে পেতে খুব ইচ্ছে করে বাবু। আমারও তো খুব ইচ্ছে হয়। তাহলে আমি এক কাজ করি, আমার আম্মু আব্বুকে তোমার বাসায় বিয়ের জন্য পাঠাই। না বাবু, এখন না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? আমি তোমাকে অনেক লাভ করি বাবু। তাহলে বিয়ের প্রস্তাব পাঠাবো কখন? বাবু, আমাকে 1 মাস সময় দাও। 1 মাস পর তুমি আর আমি বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। 1 মাস পর বিয়ে করব, এর থেকে খুশির খবর কি আর হতে পারে? হ্যাঁ, তোমার যা শর্ত আছে সব শর্তে আমি রাজি। তাহলে শোনো আমার শর্ত। আমাদের বিয়েতে কোনো ধরনের আয়োজন করা যাবে না, কাউকে জানানো যাবে না। আমি আর তুমি বিয়ে করব একটি কাজী অফিসে গিয়ে। এটা কেমন কথা? তুমি জানো না আমার বাবা কত বড় বিজনেসম্যান? পুরো দেশ জুড়ে তার অসংখ্য বন্ধু বান্ধব রয়েছে, আর আমি তার একমাত্র ছেলে হয়ে তাদের না বলে বিয়ে করলে কি হবে তুমি ভেবে দেখেছো? সব বন্ধু বান্ধবের সামনে আব্বুর মাথা কাটা যাবে। প্লিজ এমন করো না। সবাই তো চায় তাদের বিয়ে ধুমধামে হোক, সারা দেশ জানুক, আর তুমি লোকাচ্ছ কেন? আমরা আগে লুকিয়ে বিয়ে করব, তারপর কয়েকদিন পর অনুষ্ঠান করব। কিন্তু কেন? আমি উত্তর দিতে পারবো না, আমি চললাম। এই বলে মধু মন খারাপ করে সেখান থেকে বাসায় আসতে শুরু করলো। কিছুক্ষণ পর মধুর ফোনে একটা মেসেজ আসলো, আউ অ্যাগ্রি উইথ ইউ বেবি। মেসেজ পড়ে মধুর আনন্দ দেখে কে, কিন্তু হঠাৎ মনে পড়লো আমার পেটে তো হিমেলের বাচ্চা, আর আমি বিবাহিতা। এই কথা শুনলে সুভাষ কখনো আমায় বিয়ে করবে না। আজ একটা বিহিত করেই ছাড়বো। 2-3 দিনের ভেতরে বাচ্চা অ্যাবর্শন করতে হবে, আর খুব দ্রুত আমাকে ডিভোর্স পেতে হবে। মধু রেগে মেগে বাসায় আসলো। বাসায় এসে আমাকে খুঁজতে লাগলো। সারা বাসা খুঁজে আমায় পেল না, তাই রাগে শুয়ে পড়লো। সন্ধ্যার পর আঙ্কেল আসলেন। মধুমা, হিমেল কই? ওকে আজকে সারাদিন থেকে দেখছি না, কোথায় গেছে ও? বাবা, আমি জানি না তো কই গেছে। যাও এখান থেকে, আর হিমেল হিমেল করো না তো। আচ্ছা, যাচ্ছি। কি যে হলো ছেলেটার, কই যায় কোথায় যায় কাউকে কিছু বলে যায় না। আগে তো এমন ছিল না, সারাদিন বই নিয়ে বসে থাকতো, বাইরে খেলায় যেত, ও বলে যেত। আর এখন দিনের পর দিন বাইরে থাকে, কাউকে বলে না, ফোনও অফ করে রাখে। বিড়বিড় করে বললেন। মধু মাঝরাতে ঘুম ভেঙে গেল। মোবাইলে তাকিয়ে দেখে রাত 2টো, এখনো বাসায় ফেরেনি। একটু চিন্তা হলো মধুর। বাড়ি থেকে এসেছে 2 দিন হলো, তাই এখন তো বাড়িতে যায়নি, গেল কোথায়? এসব ভাবতে ভাবতে মধু হিমেলের নাম্বারে কল দিল, কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছে। তারপর মধু ঘরের লাইট জ্বালিয়ে পানি খাওয়ার জন্য টেবিলে গেল। পানি খেয়ে যখনই গ্লাস টেবিলে রাখতে যাবে, তখনই টেবিলের উপর একটি চিঠি চোখে ভাসলো। আজব, আমার রুমে চিঠি কে রাখলো? খুলে দেখি তো কি আছে চিঠিতে। মধু চিঠিটা খুলল। প্রিয় মধু, আশা করি খুব ভালো আছো।
আর ভালো তো থাকবেই। ভালো থাকার জন্য তো আমাকে ছেড়ে সুভাষকে বুকে নিছো। তুমি যে এখন চিঠি পড়ছো, এই সময়ে আমি তোমার থেকে অনেক দূরে আছি, বহু দূরে। দোয়া করি সবসময় সুখে শান্তিতে আর হাসি খুশি থাকো সারা জীবন। আর একটি অনুরোধ তোমার কাছে, যদি তোমার ভিতর সামান্য পরিমাণ মানবতা থেকে থাকে তাহলে আমার বাচ্চাটার যত্ন নিও প্লিজ। আর হ্যাঁ, কয়েকদিনের মধ্যে তোমার ডিভোর্স পেপার পেয়ে যাবে। ভালো থেকো। ইতি, তোমার অবহেলিত স্বামী হিমেল। চিঠিটা পড়ে মধু যে পরিমাণ খুশি হয়েছে, সুভাষ বিয়েতে রাজি হওয়াতেও এত খুশি হয়নি। যাক, এতদিনে বজ্জাতটা পিছু ছুটেছে। মধু চিল্লাই চিল্লাই হাসতেছে। মধুর হাসির শব্দ শুনে আঙ্কেল ঘুম থেকে উঠে মধুর রুমে গেলেন। কিরে, কি হয়েছে তোর? এত রাতে উচ্চস্বরে হাসছিস কেন? আব্বু, আজ থেকে আমি মুক্ত। হিমেলকে পিছু ছুটাতে পেরেছি। এখন মনের মধ্যে এক আলাদা অনুভূতি ফিল হচ্ছে। কি বলতে চাইছিস তুই? ওর সাথে আমি সংসার করতে অতিষ্ঠ হয়ে উঠেছি, তাই কিছুদিনের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আমাকে মারলে তুমি? হ্যাঁ, মারলাম। জন্মের পর কখনো তোর গায়ে হাত তুলিনি, আজ তুলতে বাধ্য করছিস তুই। যা চেয়েছিস তাই দিয়েছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল। তুই বিয়ে করা কি ছেলে খেলা ভেবেছিস যে আজ ডিভোর্স হয়ে যাবে আর কাল আবার বিয়ে হয়ে যাবে? আর তুই ভুলে যাস না, তোর ভিতরে আরো একটি প্রাণ আছে। কিছুদিন পর তুই মা হতে চলেছিস, আর এখন তুই এই সিদ্ধান্ত নিবি আমি ভাবতেই পারিনি। আব্বু, এত কিছু আমি শুনতে চাই না। আমি আগামী মাসে সুভাষকে বিয়ে করব, ব্যাস। এই সুভাষ আবার কে? যাকে আমি ভালোবাসি। তবে একটা কথা শুনে রাখ, তোদের ডিভোর্স হয়ে গেলেও তুই শুধু হিমেলকে আলাদা নয়, আমার থেকেও আলাদা হয়ে যাবি, কথাটা মনে রাখিস। এই বলে আঙ্কেলের আগে নিজের রুমে চলে গেলেন। আঙ্কেলের এত কথা শোনার পরও মধু তার সিদ্ধান্তে অনড়। পরদিন সে একটি হাসপাতালে গেল। আপনার কি সমস্যা? জি, আমি বাচ্চা অ্যাবর্শন করতে চাই। কয় মাসের? 6 মাসের। সরি, আমরা এসব পারবো না। আমরা ডাক্তার, কোনো খুনি হতে পারবো না। তারপর মধু ডাক্তারকে অনেক টাকার লোভ দেখিয়ে রাজি করিয়ে নিল। ঠিক আছে, আপনাকে কয়েকটি টেস্ট দিচ্ছি, এগুলো করান। ঠিক আছে। তারপর মধু কয়েকটি টেস্ট করলো। ডাক্তার মধুকে কিছু ওষুধ লিখে দিয়ে বলল, এই ওষুধগুলো খাবেন আর 2 দিন পরে আসবেন। ঠিক আছে ডক্টর। 2 দিন পর মধু হাসপাতালে যাচ্ছে। বারবার হিমেলের কথাটি মনে পড়ছে। আমার বাচ্চাটার যত্ন নিও। কিন্তু মধুর করার কিছুই নাই। সুভাষকে বিয়ে করতে হলে আমাকে অ্যাবর্শন করতেই হবে। মধু হাসপাতালে গেটের ভিতর ঢুকছে। তারপর ডাক্তারের কাছে গিয়ে সবকিছু শেষ করে মধুকে অপারেশন থিয়েটারের দিকে নেওয়া হচ্ছে। এমন সময় ঠাস ঠাস সুভাষ মধুর দুগালে 2টি থাপ্পড় মারল। সি মধু, সি, তুমি আমাকে এত বড় ধোকা দিয়েছো। তুমি আমার সাথে প্রতারণা করেছো। আমি ভাবতেই পারছি না। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে ধোকা দিলে। তুমিই তো আমাকে প্রপোজ করেছিলে। হ্যাঁ, মানছি আমি তোমাকে প্রপোজ করেছি। তোমাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছি। তবে তুমি যে বিবাহিতা সে কথা আমাকে গোপন করলে। তার থেকে বড়, তুমি মা হতে চলেছো, তারপরও আমার সাথে প্রেম করতে রাজি হয়েছিলে। তুমি যে এত বাজে মেয়ে, আগে জানলে আমি কখনো তোমাকে ভালোবেসে আমার সময় নষ্ট করতাম না। নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন জেগেছে যে আমি এত কিছু জানলাম কি করে, তাই না? তাহলে শোনো, যে আব্বুকে না জানিয়ে আমি তোমার নষ্ট মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলাম, আর আজ তার জন্যই আমি বেঁচে গেছি। তুই যেদিন হাসপাতালে এসে তোর প্রেগন্যান্সি টেস্ট করে বেবি অ্যাবর্শন করতে চাচ্ছিলে, সেদিন হঠাৎ করে আমার আব্বুর হার্ট অ্যাটাক হয়। আমি তাড়াতাড়ি তাকে এই হাসপাতালে নিয়ে আসি। আমার আব্বুকে ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেলে কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, আমার আব্বুর কি খবর? উনি ঠিক আছেন তো? আল্লাহর অশেষ কৃপায় এ যাত্রায় বেঁচে গেলেন, কিন্তু আবার হলে বিষয়টি খুব গুরুতর পর্যায়ে চলে যাবে। আর আপনি আমার কেবিনে আসুন। জি ডক্টর। তারপর আমি ডাক্তারের কেবিনে গেলাম। আপনার আম্মু আসেননি? উনি বেঁচে নেই। সরি ফর দ্যাট। আর শুনুন, এখন থেকে ওনাকে আর কোনো ধরনের টেনশন করতে দিবেন না। আপনার বাবার প্রচুর রেস্টের দরকার। সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। জি ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে চেয়ার থেকে যখনই উঠতে যাব তখনই একটি ফাইলের দিকে আমার নজর গেল। ফাইলের উপর লেখা ফাতেমা আক্তার মধু। মধুর নাম কেন?
আমার মধুর আবার কিছু হলো না তো? ডক্টর, জি বলুন। এই ফাইলটা একটু দেখাবেন প্লিজ। সরি ফর দ্যাট, ওনার ফাইল আমি দেখতে পারবো না, এটি একটি প্রাইভেট কেস। প্লিজ ডক্টর, ও আমার হবু বউ, কিছুদিন পর আমরা বিয়ে করব। এই কথা শোনার পর ডক্টর আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে যা বলল তা শোনার পর আমার কান স্তব্ধ হয়ে গিয়েছিল। কিছুদিন পর বিয়েই যখন করবেন তখন বাচ্চা অ্যাবর্শন করছেন কেন? কি বাচ্চা? বাচ্চা কোথা থেকে আসবে? আমি তো মাত্র একদিন শুধু কিস করেছি, এতে বাচ্চা কি করে? তারপর হাসপাতাল থেকে এসে তোমার খোঁজ নিয়ে সবকিছু জানতে পারি। আমার ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল তোমাকে খুন করে ফেলবো, কিন্তু করিনি। কেন জানো? কারণ তুমি সারা জীবন এভাবে নিজের পাপের অগ্নিগর্তে নিজে সারা জীবন জ্বলে ছাই হবে। আমি তোমাকে খুন করলে তুমি বেঁচে যেতে আর ফেসে যেতাম আমি এত বোকা না। আর আমি যেটা শুনেছি, তোমার হাজবেন্ড মনে হয় না তোমাকে আবার ফিরিয়ে নিবে। তোমার হাজবেন্ডকে অনেক খুঁজেছি তার কাছে সরি বলার জন্য, কিন্তু পাইনি। তাকে কখনো পেলে আমার পক্ষ থেকে সরি বলে দিও। আসি এখন, বাই। এই বলে সুভাষ চলে গেল। কি হলো, আসুন তাড়াতাড়ি। ডাক্তারকে কিছু না বলে মধু কেঁদে কেঁদে বাসায় চলে আসলো। এখন আসি আমার দিকটায়। আজ আমি ভার্সিটিতে গেলাম। টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিকে চান্স পেয়েছি। ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করে আসলাম। ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে আগামী সপ্তাহে। 4 দিন বাকি আছে। আমি পড়াশোনার পাশাপাশি একটা জবও জোগাড় করে নেই। জার্মানিতে বেশ ইনকাম করার সোর্স আছে। বোঝা যাচ্ছে মাসে 1 থেকে 1.5 লাখের মতো ইনকাম করা যাবে। আমি বড়লোক হব, টাকা পয়সা গাড়ি বাড়ি করব। মধুকে দেখিয়ে দিব আমিও পারি। এসব ভাবতে ভাবতেই নেই নিজের বাসায় চলে আসলাম। ভার্সিটিতে গিয়ে একটা ফ্রেন্ড হয়েছিল, নাম তন্ময়। ওর বাড়ি হচ্ছে গুজরাট, ইন্ডিয়া। আমি বাসায় বিশ্রাম নিচ্ছি, তখনও ফোন দিয়ে বলল যে বাহিরে বেড়াতে যাবে। তারপর আমিও ওর সাথে চলে গেলাম বেড়াতে। নতুন দেশ, নতুন জায়গায় আসতে পেরে মনে খুবই আনন্দ বিরাজ করেছিল। এখানকার পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, অনেক ভালো লাগলো। রাতে বাসায় ফিরলাম। এদিকে মধু বাসায় এসে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। দুপুর থেকে রাত পর্যন্ত কান্না করতে থাকে। মধুর কান্নার আওয়াজ শুনে আঙ্কেল মধু রুমের দরজায় নক করলেন। মধু দরজা খুলে দিল। কি হয়েছে? সারাদিন থেকে দেখছি কান্না করছো। আব্বু আমাকে মাফ করে দিও। কেন, কি হয়েছে? আব্বু আমি ছি ছি, তুই আমার নিজের মেয়ে হয়ে এসব করতে পারলে? প্লিজ আব্বু আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ক্ষমা আমার কাছে নয়, হিমেলের কাছে চা। মধুর তাড়াতাড়ি ফোনটা বের করে হিমেলকে ফোন দিতে লাগলো, কিন্তু প্রতিবারই ফোন সুইচ অফ বলে। মধু হতাশ হয়ে পড়ে। আব্বু এখন কি হবে? হিমেলকে কি আমি পাবো না? আমি কি করে বলবো? তোর আগে ভাবা উচিত ছিল। কালকে ওর বাড়ি থেকে আসবো, তারা বলতে পারবে হিমেল কোথায়। এখন ভাত খেয়ে নে। কাজের মেয়ে মধুর টেবিলের উপর খাবার রেখে দিয়ে গেল। মধু খাবার খাচ্ছে না, শুধু কান্না করতেই আছে। এভাবে কান্না করতে করতে রাত প্রায় 1টা হয়ে গেল। মধুর হঠাৎ মনে পড়লো আমার কথা, আমার বাচ্চাটা যত্ন নিও। যদি আমি নিজেকে কষ্ট দেই তাহলে আমাদের বাচ্চাও কষ্ট পাবে। পরে উঠে ভাত খেয়ে নিল। ভাত খেয়ে বিছানায় বসে আছে আর ভাবছে, আমি ওর সামনে কোন মুখ নিয়ে যাব? আমি ওর সামনে কখনো যেতে পারবো না। আমি ওর যে বিশ্বাস ভঙ্গ করেছি তা কখনো ফিরিয়ে আনতে পারবো না। এখন আমাকে নিজের কাছে ঘৃণিত মনে হচ্ছে। এতটা নিচে নামতে পারলাম আমি। এখন যদি আমি হিমেলের সামনে ভালোবাসা নিয়ে যাই তাহলে সেটা নিতান্তই হাস্যকর ছাড়া আর কিছুই নয়। আমি আমার ভুল বুঝে এখন ওকে ভালোবাসি, এটাও কখনো বিশ্বাস করবে না। আমি আর এই পৃথিবীতে থাকতে চাচ্ছি না। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমার পাপের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। তারপর মধুর ফ্যানের সাথে একটি শাড়ি বেঁধে নিজের গলায় পেঁচালো। মধু যে নেই নিজেকে ফাঁসি দিতে যাবে, তখনই নিজের পেটে থাকা বাচ্চার কথা মনে পড়ে গেল। আমি নিজে যদি একা হতাম তাহলে নিজেকে মেরেই ফেলতাম। আমি যে পাপী, আমার মরাটাই শ্রেয়। কিন্তু এই নিষ্পাপ বাচ্চার কি হবে? ও কি অপরাধ করেছে? আমার অপরাধের ফল আমার বাচ্চা ভোগ করবে কেন? এইসব চিন্তা করে মধু নিজেকে ফাঁসি দিতে পারল না। এখন মধু আর ঘর থেকে বাহির হয় না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, কখনো হাসি খুশি থাকে না। আমার বাড়িতে গিয়েছিল অনেকবার, কিন্তু আব্বু আম্মু আমার কথা কিছু বলেনি, কেননা তারা আমাকে প্রমিস করেছিল। এভাবে কেটে গেল আরো 3টি মাস। আজ মধুর ডেলিভারি হয়েছে। ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে মধু।
মধু তার সন্তানের মুখ দেখেই খুশিতে কেঁদে ওঠে। মা মেয়ে দুজনেই বেশ ভালো আছে। মধু আর আগের ভার্সিটিতে যায় না। সে আমি যে ভার্সিটিতে পড়তাম সেই ভার্সিটিতে ট্রান্সফার হয়ে এসেছে। এখন সে ভার্সিটিতে ক্লাস করে। ভার্সিটিতে কোনো ছেলেদের সাথে কথা বলে না। আমার শেষ স্মৃতি মেয়েটিকে নিয়ে বেঁচে আছে। এভাবে কেটে যায় 4টি বছর। আমি মাস্টার্স কমপ্লিট করে জার্মানিতেই একটি জব করি। এখন আমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু খুব বেশি সুখী নই। আব্বু আম্মু সবসময় বলে দেশে যাব, কিন্তু দেশের কথা বললেই মধুর কথা মনে পড়ে যায়, তাই আর যাওয়া হয়ে ওঠে না। একদিন ফেসবুকে ঘাটাঘাটি করছি, হঠাৎ আমাদের ভার্সিটির পেজে একটি নিউজ দেখলাম। আগামী মাসে আমাদের ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান, তাই সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আবদার করা হয়েছে। জার্মানি আসার পর থেকে কোনো ফ্রেন্ডের সাথে কোনো প্রকার যোগাযোগ হয়নি। তাদের খুব মিস করছি। আর ভার্সিটির সবচেয়ে আনন্দদায়ক দিন হলো সমাবর্তন অনুষ্ঠান, তাই আর নিজেকে এখানে টিকিয়ে রাখতে পারলাম না। অনুষ্ঠানের 2 দিন আগে দেশে রওনা দিলাম। এয়ারপোর্ট থেকে সোজা আমাদের বাসায় চলে আসলাম। বাড়িতে দরজায় নক করার পর আম্মু দরজা খুলে অবাক হয়ে গেছেন। হিমেল, বাবা তুই আসার আগে আমাদের জানালি না কেন? সারপ্রাইজ কেমন দিলাম আম্মু? জানিস বাবা, আজ আমি অনেক খুশি, আমার ছেলে ফিরে এসেছে। হ্যাঁ, আমিও অনেক খুশি তোমাকে পেয়ে। আর কখনো বিদেশে যাওয়ার নাম মুখে আনবি না। ঠিক আছে আম্মু, আর বিদেশ যাব না। আব্বু কোথায়? তোমার আব্বু বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, তুই গিয়ে ফ্রেশ হ। ঠিক আছে। তারপর আব্বু বাসায় আসলে কুশল বিনিময় করলাম। রবিবার সকালে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। খুব আনন্দ লাগছে, অনেক দিন পর বন্ধু বান্ধবীদের সাথে দেখা হবে। সকাল 10টায় ভার্সিটিতে পৌঁছে গেলাম। এ কি, আমাদের ব্যাচের কাউকে দেখি না কেন? এই যে শোনো, ব্যাচ 24-এর স্টুডেন্টরা কোথায় বলতে পারবে? ওনারা চিফ ডিপার্টমেন্টের পিছনের মাঠে বসে আছেন। আচ্ছা, ধন্যবাদ। তারপর আমি ওদের ওখানে গেলাম। সবাই মাঠে বসে গোল হয়ে গান গাচ্ছে। আমি যেতেই আমাকে ভূত দেখার মতো আমার দিকে আসলো, ভূত দেখার মতো আমার দিকে তাকালো। লিমন এসে আমাকে মারতে লাগলো। আর আমি এতদিন কোথায় ছিলি? তোকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, কই ছিলি? তারপর সব বললাম মধুর বিষয় ছাড়া। 11টার দিকে অনুষ্ঠান শুরু হলো। প্রথমে আমাদের সিনিয়র ব্যাচের স্টুডেন্টদের গাউন পরিয়ে মহামান্য রাষ্ট্রপতি সম্মাননা দিচ্ছেন। তারপর আমাদের দিলেন। সব স্টুডেন্টের পরনে কালো গাউন, দেখতে কি অপরূপ লাগছিল। আমাদের সম্মাননা দেওয়ার পর আমরা আমাদের নিজ আসনে বসে পড়লাম। হঠাৎ আমার চোখ ভাসলো একটা বাচ্চা মেয়ে কাঁদতেছে। বয়স আনুমানিক 3 থেকে 4 বছর হবে। আমি আবার ছোট বাচ্চাদের একদম পছন্দ করি না, কিন্তু আজ কেন জানি এই মেয়েটির প্রতি আলাদা মায়া কাজ করছে। এক অজানা আকর্ষণ টেনে নিচ্ছে মেয়েটির প্রতি। আমি ওর কাছে গেলাম। কি হয়েছে বাবু, কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না। আচ্ছা, তোমার আম্মু কোথায়? আরো জোরে কাঁদছে। তারপর আমি ওকে কোলে নিয়ে বাহিরে আসলাম। একটি দোকানে গিয়ে কয়েকটি চকলেট কিনে দিলাম। চকলেট পেয়ে মেয়েটির কান্না বন্ধ করছে। আমি আবার আমার আসনে ফিরে আসলাম। মেয়েটি আমার কোলে বসে চকলেট খাচ্ছে। কিরে, মেয়েটিকে? জানি না রে, কাঁদছিল তাই কোলে নিয়েছি। খুব কিউট, তাই না? হ্যাঁ রে, খুব কিউট। তোরে বলতে ভুলেই গেছি, আজ বিকেলে আমার বাসায় যেতে হবে। কেন? তোর ভাবির সাথে দেখা করে আসবি। কি ভাবি, তুই বিয়ে করেছিস? হ্যাঁ, এই কয়েকদিন হলো। হারামি, আরো কয়েকটি দিন পরে করলে কি হতো? আমি এসে বিয়েটি খেতে পারতাম। আমি জানি তুই আসবি, জানলে কি আর করতাম। হঠাৎ মেয়েটি আম্মু আম্মু বলে চিৎকার করে উঠল। কোথায় তোমার আম্মু? মেয়েটি আঙ্গুল দিয়ে ইশারা করে সামনের দিকে দেখালো। আমি চেয়ে দেখলাম একটি মেয়ে সম্মাননা নিয়ে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। মনে হয় তার মেয়েটিকে খোঁজার জন্য তাড়াহুড়ো করছে, কিন্তু মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, শুধু পিছন দিক দেখা যাচ্ছে। লিমন, চল মেয়েটিকে তার মায়ের কাছে দিয়ে আসি। চল। তারপর আমরা এই মেয়েটি যেদিকে গিয়েছিল আমরাও সেদিকে চললাম। কিছুক্ষণ পর একটি ক্লাসরুমে প্রবেশ করলাম। এখানে অনেক ছেলে মেয়ে বসে আছে। হঠাৎ সিমরান বলে একটু আওয়াজ হলো। সাথে সাথে আমার কোলে থাকা মেয়েটি আম্মু আম্মু বলে কাঁদতে লাগলো। আম্মু, তুমি কোথায় গিয়েছিলে? তোমায় কতক্ষণ ধরে খুঁজছি, আসো আমার কোলে। এই নিন আপনার মেয়েটিকে, আর দেখে শুনে রাখবেন। এই বলে যখনই মেয়েটির দিকে ঘুরলাম আমি অবাক। মধু এই ভার্সিটিতে কি করে? আর এই সন্তান কার, আমার না সুভাষের? এইসব কনফিউজ নিয়ে ভাবছি। হঠাৎ আম্মু বলে বাচ্চাটি আওয়াজ করলো। আমার মেয়েকে দিন। এটা তোমার বাচ্চা? হ্যাঁ।
নাম কি ওর? সিমরান। এই বলে মধু আমার কোল থেকে সিমরানকে নিয়ে চলে গেল। আমি ওর দিকে চেয়ে আছি, খেয়াল করলাম মধু চোখের উপর হাত ঘষছে। মনে হয় চোখের পানি মুছছে, কিন্তু পিছন থেকে আমি দেখতে পাচ্ছি না। ওর মেয়ের নাম সিমরান, খুব সুন্দর নাম সিমরান। এটা তো আমার পছন্দ করা নাম। একদিন আমি ওকে বলেছিলাম, মধু জানো আমাদের মেয়ে হবে। কিভাবে বুঝলা? আমার বিশ্বাস, আর আমার মেয়ের নাম সিমরান রাখবো, পরে কোনো ঝামেলা করতে পারবে না। ঠিক আছে, মেয়ে হলে তোমার পছন্দ করা নাম রাখবে, আর ছেলে হলে আমার নাম রাখবো। ওকে, তার মানে সিমরান আমার মেয়ে, আর মধু আমার মেয়েকে পৃথিবীতে নিয়ে এসেছে। ও সুভাষকে বিয়ে করেনি। এই কথাগুলো ভেবে খুব খুশি হলাম। পরক্ষণেই মধুর এমন বিহেভ দেখে মন খারাপ হয়ে গেল। ও এখনো আমাকে ভালোবাসে না। যদি ভালোবেসেই থাকতো তাহলে আমার কাছে চলে আসতো, সিমরানকে নিয়ে চলে যেত না। আমি কিছু ভেবে পাচ্ছি না, আমার মাথা ঘুরাচ্ছে। এখান থেকে বের হয়ে মধুকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। শেষমেশ হতাশ হয়ে বন্ধুদের সাথে চলে আসলাম। কি রে বন্ধু, এত মন মরা কেন? কই মন মরা, আমি ঠিক আছি। তা আবার জার্মানি চলে যাবে নাকি? না, আর যাব না। তারপর তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। এদিকে আমায় দেখার পর মধু বাসায় গিয়ে প্রচুর কান্না করতে লাগলো। মধুর কান্না শুনে আঙ্কেল এসে বললেন, কি রে মা, আজ এত বেশি কান্না করস কেন? আব্বু, আমি হিমেলকে দেখেছি। কি, কোথায় আর কখন? আব্বু, ভার্সিটিতে সমাবর্তনে দেখেছি। সিমরান ওর কোলে ছিল। তাহলে হিমেলকে তোর মনের কথা বললে না? আব্বু, কিভাবে বলবো ওকে? সেই মুখ কি আর আছে আমার? ও আমাকে এখন কখনো বিশ্বাস করবে না আব্বু। আচ্ছা, আমি হিমেলের সাথে কথা বলে দেখি। না আব্বু, তুমি কিচ্ছু বলিও না। আমি যেই পাপ করেছি সেই পাপের শাস্তি আমি পাচ্ছি, আর পেতেও চাই। আমি সারা জীবন হিমেলকে ভালোবেসে যাবো, তবে দূর থেকে। ওকে কখনো বুঝতে দিব না। আমি ভার্সিটি থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বের হচ্ছি। তারপর সবাই একে একে বিদায় হলো। আমি বাড়ির দিকে হাঁটা দিচ্ছি, এমন সময় পিছন থেকে লিমন ডাক দিল, বন্ধু শোন, আমাদের বাসায় কবে আসবি? যাক না কিছুদিন। কিছুদিন মানে কি? তুই আগামীকালে আসবি। আচ্ছা ঠিক আছে। তারপর বাসায় ফিরছি। মধুর কথা খুব বেশি মনে পড়ছে। আজ বারবার শুধু মেয়েটার কথা মনে পড়ছে। সিমরান আমার মেয়ে তো। আল্লাহ, সিমরান যেন আমার মেয়ে হয়। আমি তোমার কাছে আর কিছু চাচ্ছি না। প্লিজ তুমি আমাকে সিমরান আমার কাছে দিয়ে দাও। আমি সিমরানকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিব। বাস ছেড়ে দিছে। ড্রাইভার গাড়ি থামান, আমি নামবো, আমাকে নামিয়ে দিন। সাথে সাথে বাস থেকে নেমে পড়লাম। সিমরানকে ছাড়া আমি বাসায় যেতে পারছি না। বুকের বাঁ পাশে খুব ব্যথা করছে। মধু চলে যাওয়ার পর এই ব্যথা করেছিল কিছুদিন, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়েছিল। কিন্তু আজ খুব বেশি ব্যথা করছে সিমরানের জন্য। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বাজে। আশেপাশে কোনো রিক্সা বা গাড়ি দেখতে পেলাম না, তাই আমি দৌড়ানো শুরু করলাম। আধা ঘন্টা পর মধুদের বাসার সামনে গিয়ে পৌঁছালাম। এই বাসাটা এক সময় খুব পরিচিত ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে এটা অপরিচিত হয়ে উঠেছে। গেটের ভিতর প্রবেশ করে ঘরে বাহির থেকে সিমরান বলে চিৎকার করলাম। আমার চিৎকার শুনে আঙ্কেল আর মধু বাহিরে আসলেন। মধু আমার দিকে এক নাগাড়ে চেয়ে আছে। বাবা, তুমি এসেছো? কোথায় ছিলে এতদিন? আঙ্কেল, আমার মেয়ে কই? সিমরান আমার মেয়ে তো? হ্যাঁ, সিমরান তোমার মেয়ে, আর ঘরে আছে। আমি দৌড়ে গিয়ে সিমরানকে কোলে নিয়ে চুমু খেতে লাগলাম। আমার চোখ দিয়ে অঝোর ধারা বইছে। এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। নানু ভাইয়া, এটা তোমার আব্বু। তুমি প্রতিদিন আম্মুকে জ্বালাতে না আব্বু কখন আসবে। আজ দেখো সত্যি সত্যি তোমার আব্বু চলে আসছে। এই কথা শোনার পর সিমরান আমার কোল থেকে নেমে চলে যাচ্ছে। আম্মু, তুমি চলে যাচ্ছ কেন? আব্বুর কাছে আসবে না? আমার আব্বুর দরকার নেই, তুমি অনেক পটা। এতদিন কোথায় ছিলে? মামুনি, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, সব সময় তোমার কাছে থাকবো। সিমরান আমার কোলে বসে আছে। তুমি যাবে আমার সাথে? সিমরান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে চলো আম্মু, তোমাকে আমি খুব আদর দিব। তোমার আম্মুর কাছে আমার কথা বলাই আম্মু তোমাকে বকা দেয়, তাই না?
এখন থেকে আমি তোমাকে কখনো বকা দিব না। আমি সিমরানকে নিয়ে চলে আসছি, কিন্তু সামনের দিকে যেতে পারছি না কেন? পায়ের দিকে চেয়ে দেখি মধু আমার পা ধরে নিচের দিকে চেয়ে কান্না করছে। আরে আরে, আপনি আমার পা ধরে আছেন কেন? পা ছাড়ুন, আমি আমার মেয়েকে নিয়ে বাসায় যাব, পরে দেরি হলে গাড়ি পাবো না। প্লিজ তুমি যেও না, আমাকে আমার মেয়ের থেকে আলাদা করো না। কেন তুমি? হ্যাঁ মানছি, আমি বলেছিলাম আমি এই মেয়েকে চাই না, আমি ওকে নষ্ট করে দিতে চাইছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি আমার পাপের ফল ভোগ করছি একা একা। হ্যাঁ, এতে আমার কোনো অসন্তুষ্টতা নেই, কেননা পাপ করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে, কিন্তু আমাকে তুমি এত বড় শাস্তি দিও না প্লিজ। আমি এই শাস্তি নিতে পারবো। তুমি আমাকে যখন ছেড়ে চলে গেছো তখন থেকে সিমরানই আমার সব কিছু। প্লিজ তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না। এই যে হ্যালো, আমি তোমাকে ছেড়ে যাইনি, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আর তুমি এত মেয়ে মেয়ে করছো কেন? হ্যাঁ, আমি ছেড়ে চলে গেছিলাম। প্লিজ তুমি আমাকে আটকাইও না। শোনো, এই মেয়ে ছাড়া আমার আর কিছু নাই, আর কিছু চাইও না। আমি আমার মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। তোমরা ট্রাই করলে আরেকটা বেবি নিতে পারো, তাও প্লিজ আমাকে সিমরান দিয়ে দাও। আর একটা বেবি নেব মানে? কেন, সুভাষ আছে না, ওকে বললেই তো হয়। সুভাষের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর ওর সাথে আমার আপত্তিকর কোনো ধরনের সম্পর্ক হয়নি। তার আগে আমি আমার ভুল বুঝতে পেরেছি। দেখুন, সুভাষের সাথে তোমার কি ধরনের সম্পর্ক আছে তা আমি জানার কোনো প্রয়োজন বোধ করি না। আমাকে যেতে দাও, আমি চললাম। হিমেল, একটা কথা রাখবে আমার? কি বলো? আমি যে পাপ করছি তাতে আমি তোমার কাছে কখনো ভালোবাসার দাবি নিয়ে যেতে পারবো না, আর আমি যাবও না, কিন্তু একজন মা হিসেবে নিজের সন্তানের থেকে দূরে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে তোমার সাথে রাখো। তুমি চাইলে আরেকটা বিয়ে করে নিও, আমি কোনো বাধা দেব না, খুশি খুশি তোমাদের বিয়ে করিয়ে দেব। যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার মেয়ের কাছে থাকতে চাই। যদি তুমি তোমাদের বাসার কাজের মেয়ে হিসেবে রাখো তবুও আমি কোনো আপত্তি করব না। আমি কিছু না বলে নিজের বাসায় চলে আসলাম। কি বলবো আমি? মধুর কান্না করে কথাগুলি শুনে আমার কেমন জানি মায়া লাগতেছে, কিন্তু আমি তা চাই না। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমার মেয়েকে গোসল করাচ্ছি পুকুরের ঘাটে। এমন সময় দেখে একটা গাড়ি থেকে মধু আর আঙ্কেল নামছে। আমি ওদের দেখেও না দেখার ভান করে সিমরানকে গোসল করাতে লাগলাম। একটু পরে ঘরে গেলাম। ঘরে যাওয়া মাত্র মধু আমার কাছে দৌড়ে এসে সিমরানকে কোল থেকে নিয়ে গেল আর কান্না করতে লাগলো। আমি এখানে না দাঁড়িয়ে নিজের রুমে এসে কাপড় চেঞ্জ করতে লাগলাম। এমন সময় মধু আসলো। কি ব্যাপার, আপনি এখানে আসলেন কেন? আরে দেখছেন না আমি ড্রেস চেঞ্জ করছি, বের হন আমার রুম থেকে। আমি তোমার স্ত্রী, আমি আসার অধিকার আছে। ওয়েট ওয়েট, আপনি স্ত্রী মানে কি? আপনি একসময় আমার স্ত্রী ছিলেন, কিন্তু এখন নয়, আমাদের ডিভোর্স হয়ে গেছে। না, আমাদের ডিভোর্স হয়নি, আমি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছি। এটা তোমার একান্ত ব্যাপার। এমন সময় আব্বু আম্মু রুমে আসলো। হিমেল, কি শুনি এসব? কিছু না আব্বু। এমনিতেই 5 বছর ওকে ছেড়ে বাইরে ছিলে, ওর কি কষ্ট হয়নি? আবার দেশে এসেও কষ্ট দিছো, আর একদিন যদি শুনি বৌমাকে কষ্ট দিছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জি আব্বু। তারপর আমি আর সিমরান রেডি হয়েছি লিমনের বাসায় যাওয়ার জন্য। কোথায় যাওয়া হচ্ছে? জি আব্বু, একটা ফ্রেন্ড ইনভাইট করেছিল, তার বাসায় যাচ্ছি। ফ্রেন্ডের বাসায় যাচ্ছ ভালো কথা, কিন্তু তুমি একা কেন? মধু কোথায়? না, আমি একাই যাব। বেশি সাহস হয়ে গেছে তাই না? মা মধু কই, রেডি হয়ে আসো। আব্বু, আমি রেডি হয়ে বসে আছি। আব্বুর ডাকের সাথে সাথে মধু একটি নীল শাড়ি পরে চলে আসলো। কি মেয়ে রে বাবা, আমি তোকে কিছুই বলিনি, তারপরেও সব জেনে গেছে। দূর, যা মধুকে নিয়ে যা। তারপর গাড়ি নিয়ে বের হলাম। আমি নিজে ড্রাইভ করে যাব, তাই গাড়িতে বসলাম। মধু দেখি সামনে বসে পড়ল। সামনে কি পেছনে যান? আমি সামনেই বসবো। ফাইজলামি করবে না, এক থাপ্পড় দিয়ে দাঁত সব কয়টা ফেলে দিব। তুমি আমাকে বকা দিচ্ছ, আমি কিন্তু আব্বুকে বলবো। এই প্রবলেম কি তোর? কথায় কথায় আব্বুকে টানস কেন? একটু চিল্লাই বললাম। আমার কথা শুনে সিমরান কান্না শুরু করলো।
আম্মু কান্না করো না, এই নাও চকলেট খাও। তবু কান্না করছে, কান্না থামছে না। আমার কাছে একবার দিবে কি? এই নাও। সিমরান মধুর কোলে যেতেই কান্না বন্ধ করে দিল। তারপর মধু নিশ্চুপ হয়ে পেছনে গিয়ে বসে পড়ল। যেই না মধু পিছনে বসলো, তখনই আবার সিমরান কান্না শুরু করলো। সিমরান আঙুল দিয়ে সামনে দেখিয়ে কান্না করছে। সিমরানকে নিয়ে সামনে আসেন। আমার কথা শুনে মধু খুব খুশি হয়ে সামনে আসলো। মধু সামনে আসলে আমি গাড়ি চালানো শুরু করলাম। এদিকে সিমরান খুব খুশি, একবার আমার কাছে আসে আর একবার মধুর কাছে। ওর এসব কাণ্ড দেখে আমি আর মধু হাসছি। ওর সাথে খেলা করব বলে গাড়িটা খুব আস্তে আস্তে চালালাম। একসময় আমরা লিমনের বাসায় গিয়ে পৌঁছালাম। লিমন আমাকে দেখে খুব খুশি হয়েছে, কিন্তু পরক্ষণেই ও জিজ্ঞেস করলো, আরে ওই দিনের মেয়েটা না তোর সাথে এখনো আছে? ওর মাকে খুঁজে পাসনি? আরে ও আমার মেয়ে, আর ওই যে ওর মা। কি তোর মেয়েও আছে? আর তুই বিয়ে করলি কবে? 6 বছর হয়েছে বিয়ে করেছি। কিন্তু একটিবারও আমাদের জানালি না। সে অনেক কাহিনী, তোকে পরে একদিন বলবো। আচ্ছা ঠিক আছে। লিমনের বাসায় খাওয়ার সময় মধু আমার পায়ে অনেকবার পা দিয়েছে, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতে পারিনি। তারপর লিমনের বাসা থেকে বিকেলে বাসায় ফিরলাম। আসার পথে মধু আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি কিছুতেই কথা বলিনি। বাসায় এসে আব্বু জিজ্ঞেস করলেন, বৌমা, ভ্রমণ কেমন হলো? জি আব্বু, খুব ভালো হয়েছে। ইমেল তোমার সাথে কোনো খারাপ বিহেভ করেনি তো? না আব্বু। তারপর আমি বাহিরে একটু আড্ডা দিতে চলে গেলাম। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। যখন বাসায় এসে কলিং বেল টিপ দিলাম, সাথে সাথেই মধু দরজা খুলে দিল। এত রাতে বাইরে কি করছিলে? কি করছিলাম তা আপনাকে বলতে হবে? আর হ্যাঁ, আমি রাতে একটি মেয়ের সাথে রুম ডেটে ছিলাম। মধু নিশ্চুপ। এবার খুশি? ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি বাহিরে খেয়ে আসছি, খাবো না। আমিও খাইনি, সামান্য খাবে। এক কথা কয়বার বলা লাগে? ওকে ঝাড়ি দিয়ে রুমে চলে আসলাম। বিছানায় আমি শুয়ে পড়লাম। মিনিট খানেক পরে মধু এসে বিছানায় উঠল। এই যে কি করছেন? ঘুমাবো তো। ঘুমাবে ভালো কথা, কিন্তু বিছানায় শুতে পারবে না। কিন্তু কেন? আমি বলছি তাই। সিমরান রাতে ঘুম থেকে উঠে আমাকে না পেলেই কান্না করবে, তাই আমি ওর পাশে শুতে চাই। প্লিজ, না করবে না? আসলে মধু ঠিক বলেছে। কালকে মাঝরাতে সিমরান ঘুম থেকে উঠে প্রচুর কান্না করছিল। আচ্ছা আসেন। আমার কথা শুনে মধু প্রচুর পরিমাণে খুশি হয়ে খাটে উঠল। তুমি কোথায় যাচ্ছ? আমি সোফায় যাচ্ছি। আমার কথা শোনার পরই মধুর হাসি মাখা মুখে মেঘ জমে গেল। আচ্ছা তুমি বিছানায় থাকো, আমি সোফায় চলে যাচ্ছি। তোমাকে সোফায় রেখে আমি ঘুমাতে পারবো না। শেষমেশ সিমরানের কথা ভেবে ওর সাথে বিছানায় ঘুমাতে রাজি হলাম। দেখুন, ঘুমাতে পারি এক শর্তে, সিমরান মাঝে থাকবে আর আপনি এই দিকে আসতে পারবেন না। আমি রাজি। তারপর আমরা ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মধু আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ছাড়িয়ে নিতে চাইলেও পারছি না। কেন জানি আমার খুব ভালো লাগছে। পরক্ষণেই মধুর অতীতের কথাগুলো মনে পড়ায় সব বিরক্তিতে রূপ নিল। আমি মধুকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করার পর আব্বু আমাকে তার রুমে ডাকলেন। জি আব্বু, ডাকছিলেন আমাকে? হ্যাঁ ডাকছিলাম তো। শোন। জি আব্বু, বলেন। যেই জন্য ডাকছিলাম তা হলো আমি মধুর ব্যাপারে কিছু কথা বলতে চাই। আব্বু, ওর সম্পর্কে কি বললেন? আমরা খুব সুখী আছি তো। আমার কাছে মিথ্যা বলছিস? এর আগে তো কখনো আমাকে মিথ্যা বলতিস না। সরি আব্বু, অ্যাকচুয়ালি মধুর সাথে। আমাকে বলতে হবে না, আমি সব জানি। আপনি জানেন? হ্যাঁ সব জানি। আর এখন তোমার সিদ্ধান্ত কি? আব্বু, আমি ওর সাথে সংসার করতে পারবো না। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই আমি ওকে ছেড়ে দিব। পারবে ছাড়তে? কেন নয়, অবশ্যই পারবো। আর সিমরানকে পারবে তুমি? আমি সিমরানকে ছাড়তে পারবো না।
আমি সিমরানকে আমার কাছে রাখবো। আব্বু হাসেন কেন? আমি এখানে হাসার মতো কিছু বলেছি? হ্যাঁ, অবশ্যই হাসার মতো কথা বলেছো, তাই হাসছি। সিমরান তোমার মেয়ে, এটা জানতে পেরেছো এই কিছুদিন হলো, আর এতেই খুব মায়ায় জড়িয়ে পড়লে। তুমি তোমার মেয়েকে যে কোনো মূল্যে কাছে রাখতে চাও। হ্যাঁ। তাইলে একটিবারও মধুর দিকটা বিবেচনা করলে না, যে মা তার মেয়েকে 10 মাস পেটে ধারণ করছে, 5 বছর কত কষ্ট করে লালন পালন করছে, সে কিভাবে তার মেয়েকে ছেড়ে চলে যাবে? এই কথাটি বলতে তোমার কি বিবেকে বাধা দিচ্ছে না? কিন্তু আব্বু, ও তো সিমরানকে মেরে ফেলতে চাইছিল। হ্যাঁ, চাইছিল। তখন সে হয়তো ভুলবশত ওইদিকে পা বাড়াইছিল। পরে সে তো তার ভুল বুঝতে পারছে। আর তুমি কি ধরনের পিতা ছিলে যে তোমার সন্তানকে ঝুঁকির মুখে ফেলে বিদেশ চলে গেলে? তুমি কি পারতে না দেশে থেকে একটিবার সমাধান করতে? আমি নীরব। আমি চাই তোমরা আবার এক হও, নতুন করে সব শুরু করো। তোমাদের জন্য না হলেও আমার নাতনিটার জন্য। যদি তোমরা আলাদা হয়ে যাও, তাহলে এর প্রায়শ্চিত্ত সারা জীবন আমার নাতনিটাকে ভুগতে হবে। সারা জীবন সে একজন বাবা বা মায়ের অভাব ভোগ করতে হবে। সে সবার কাছে ছোট থাকতে হবে, যে তার মা অথবা বাবা তার সাথে নেই। দেখো, আমি যা বোঝানো তোমাদের বুঝিয়েছি। এখন আমি তোমাদের জোর করব না। তুমি কি করবে তোমার মর্জি। রুমে এসে কোনোভাবে শান্তিতে থাকতে পারছি না, তাই ছাদে গিয়ে সিগারেট জ্বালিয়ে খেতে লাগলাম। বারবার আব্বুর কথাগুলো কানে বাজছে। কি করব আমি? সিমরানকে আমি কখনো ছাড়তে পারবো না, আবার কষ্ট দিতেও পারবো না। কিন্তু মধুর দেওয়া কষ্টগুলো মনে পড়লে ওর প্রতি ঘৃণার সৃষ্টি হয়। আমার জন্য না হলেও সিমরানের জন্য আমাকে আবার নতুন করে জীবনকে সাজাতে হবে। ছাদ থেকে নিচে গেলাম, মধুকে রুমে পেলাম না। বাহিরে উকি দিয়ে দেখলাম মধু আর আম্মু রান্না করছে, আর সিমরান ফ্লোরে বসে খেলছে। আমি সিমরানকে কোলে করে রুমে নিয়ে এসে ওর সাথে খেলা করতে লাগলাম। কিছুক্ষণ পর মধু আসলো। আম্মু বলছেন খাবারের জন্য ডাকছেন। আর আপনি ডাকছেন না? আমার কথা শুনে মধু কেমন হকচকিয়ে গেল। খেয়াল করলাম ওর চোখের কোণে পানি চলে এসেছে। কিছু না বলেও চলে গেল। কিন্তু ওর চোখে পানি এলো কেন? যাই হোক, খেতে গিয়ে বসলাম। মধু সবাইকে খাবার সার্ভ করছে। বৌমা, তুমি বসো, একসাথে খাবো। সিমরান আমার পাশের চেয়ারে বসা ছিল। আমি ওকে কোলে নিয়ে চেয়ার খালি করে দিলাম। তারপর মধু এসে চেয়ারে বসলো। আমার এরূপ বিহেভ দেখে মধু অবাক হচ্ছে। খাওয়া শেষ করে আমি বাজারে গেলাম। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসবার সময় সিমরানের জন্য কয়েকটি ড্রেস আর মধুর জন্য একটি নীল রঙের শাড়ি আর কিছু চকলেট কিনে বাড়িতে আসলাম। বাড়িতে কলিং বেল বাজাতেই মধু দরজা খুলে দিল। আপনার এত দেরি হলো কেন? বাজারে একটু কাজ ছিল। সিমরান ঘুমিয়ে গেছে? হ্যাঁ, ও ঘুমিয়ে গেছে। আর আপনার খাবার রুমে আছে, আসেন আমি বেড়ে দিচ্ছি। আমি রুমে গেলাম। মধু ভাত বেড়ে দিচ্ছে। তুমি খাইছো? কথা বলো না কেন? আমার ভালো লাগছে না তাই খাইনি। আচ্ছা যাও, আরেকটা প্লেট নিয়ে আসো। মধু জায়গায় দাঁড়িয়ে আছে, প্লেট আনতে যাচ্ছে না। আচ্ছা তাইলে এক প্লেটে খাবো, বসো। মধু আমার সামনে বসলো আর দুজন এক প্লেটে খাবার খাচ্ছি। কাঁদছো কেন? কতদিন পর একসাথে খাবার খাচ্ছি, তাই খুশিতে কান্না চলে আসছে। আমি আর কিছু না বলে খাওয়া শেষ করলাম। দেখো তো কেমন হলো। সিমরানকে কি মানাবে? হ্যাঁ অনেক। আগে তো তুমি কোনো কিছুই ভালো কিনতে পারতে না, এখন দেখি খুব ভালো পারো। এখন আমি একজন বাবা, বুঝতে হবে না? ওকে, ঘুমিয়ে পড়ি। তারপর আমরা খাটে উঠলাম। কোথায় যাচ্ছ? জি, কোলবালিশ আনতে যাচ্ছি। নাও, পরে তোমার সমস্যা হবে। লাগবে না, চলে এসো। বন্ধু কেমন খুশি খুশি লাগছে। তারপরও বিছানায় আসলো। সিমরানকে মাঝে রাখলাম আর আমরা দুজন দুই পাশে। কিছুক্ষণ পর আমার নিচে কি যেন খচখচ করছে। আমি উঠে দেখি সিমরানের একটি ড্রেস আমার নিচে পড়ে আছে। আমি এটি উঠালাম। এটি জায়গা মতো রাখলে না? আমি ভুলেই খাটের উপর রেখেছিলাম, দাও আমি ওয়ার্ডরোবে রাখছি। আচ্ছা নাও। মধু ওয়ার্ড্রোব রেখে আবার এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মধু বলল, এই যে শুনছো? হ্যাঁ বলো। এখনো ঘুমাওনি? ঘুমালে তোমার জবাব দিতে পারতাম না। আচ্ছা, মেয়ের জন্য ড্রেস আনলে আর মায়ের জন্য কি কিছু আনলে না যে?
আমার ঘুম পাচ্ছে। তার মানে কিছু আনোনি? আলমারিতে একটা ব্যাগ আছে। ঘুম ঘুম কণ্ঠে বললাম। আমার কথা শুনে মধু দৌড়ে আলমারি খুলল। তারপর ব্যাগটা খুলে দেখে ওর জন্য একটা শাড়ি আর অনেকগুলো চকলেট রাখা। এগুলো দেখে মধু খুব খুশি হলো। ও আশ্রমে গিয়ে শাড়িটা পরে আমার কাছে আসলো। এই যে দেখো। কি? আই ওঠো। বলো কি? তাড়াতাড়ি ওঠো। আমি উঠে দেখলাম মধু আমার দেওয়া শাড়িটি পরে আছে আর মুচকি মুচকি হাসছে। এত রাতে তুমি আমার শাড়ি চেঞ্জ করলে কেন? তুমি শাড়ি এনেছো আর আমি পরবো না তা কি হয়? এখন বলো কেমন লাগছে আমায়? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। আগে যেরকম বলতা সেরকম বলো না প্লিজ। তোমাকে পরীর মতো লাগছে। হঠাৎ মধু আমার গালে একটা পাপ্পি দিয়ে গেল। আমি থ হয়ে দাঁড়িয়ে আছি। এটা কি হলো? চলো ঘুমাই এখন। আচ্ছা চলো। খাটে গিয়ে হলো আরেক সমস্যা। সিমরান খাটে বাঁকা হয়ে শুয়ে আছে আর আমার জায়গা দখল করে আছে। সিমরানকে মাঝে নিয়ে এসো। ওকে নাড়লে ঘুম ভেঙে যাবে। এখানে থাক, আমরা না হয় এই পাশে থাকি, তাহলে ঠিক আছে। মধু মনে মনে সিমরানকে ধন্যবাদ দিচ্ছে আমার জায়গা দখল করার জন্য। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি মধু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার উপর শুয়ে আছে। আমি ওকে ছাড়াতে পারছি না, তাই আমিও ওর দিকে তাকিয়ে রয়েছি। একটু পর মধুর ঘুম ভাঙলো। মধু দেখে যে আমি ওর দিকে চেয়ে আছি, কিন্তু বুঝতেই পারছি না যে মধু ঘুম ভেঙে গেছে। এইভাবে কি দেখছো? হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ। কি মশাই, কোথায় ছিলেন? তোমার দুই নয়নে হারিয়ে। বলেই জিভে কামড় দিলাম। ধুর, কি বলে ফেললাম। আর কতদিন এভাবে নিজেকে দূরে রেখে নিজে কষ্ট পাবে আর আমাকেও কষ্ট দিবে? আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি জীবনে আর কখনো কষ্ট দিব না। এই আমি সিমরানের কসম খেয়ে বললাম। প্লিজ তুমি আমাকে আপন করে নাও, আমি আর এভাবে পারছি না। বলেই কেঁদে দিল। তুই সত্যি কষ্ট দিবে না তো? একদম সত্যি। আমি ওর চোখের জল মুছে দিচ্ছি। ওকে আজ থেকে আমি তোমাকে আপন করে নিলাম। এইভাবে চলতে লাগলো আমাদের সুখের সংসার।